আসসালামু আলাইকুম, আমি আফনান। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে পাঠিয়েছে আলামিন। এবারে যে স্টোরিটি আমাকে আলামিন পাঠিয়েছে, এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। প্রিয় লিসেনার্স, এই পুকুরটিতে যখন ভৌতিক ঘটনা শুরু হয়, সময়টা ছিল 1992 সাল। এই পুকুরের কয়েকটি বিষয়ে ঘটনা শুরুর আগে আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, এই পুকুরটি স্থানীয়ভাবে দাসের পুকুর নামে পরিচিত। কারণ হচ্ছে, ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামে যে হিন্দু সম্প্রদায় আছে, তাদের বংশ দাস। তারা অনেকদিন ধরে ধোপার কাজের সাথে জড়িত আছেন। আর যখন এটি খোঁড়া হয় অনেকদিন আগে, তখন আশেপাশে কোনো পুকুর ছিল না। বেশ কয়েকটি বিষয়কে উদ্দেশ্য করে পুকুরটি খোঁড়া হয়। এটা যে শুধু হিন্দুরা খুঁড়েছে তা না, এখানে মুসলিমরাও এই পুকুর খোঁড়ার সাথে জড়িত ছিল। কারণ হচ্ছে, আশেপাশে পুকুর কম থাকা, গবাদি পশুর গোসল করানোর জন্য এবং নিজেদের গোসল করার জন্য পুকুরের প্রয়োজনীয়তা, ধোপা সম্প্রদায় যারা দাস যারা আছেন তাদের কাপড় ধোয়া, বিভিন্ন কারণে এই পুকুরটির প্রয়োজনীয়তা দেখা দেয়। আরো একটা প্রয়োজনীয়তা ছিল, সেটি হচ্ছে, যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন পূজার সময়টা হতো, ওই পূজার যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো পূজার শেষে এই পুকুরে ডুবিয়ে ফেলা হতো। এভাবেই দীর্ঘদিন ধরে এই কাজটি চলে আসছে। হিন্দু মুসলিম সবাই এই পুকুরে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সেটা কাজ করে আর কি। পুকুরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি শ্মশান। এটা অনেক আগে থেকে এই শ্মশানটি ছিল। লিসেনার্স, 1992 সাল থেকে যখন ঘটনাটির সূত্রপাত হয়, সূত্রপাতটি ছিল এমন। স্থানীয় একজন ব্যক্তি, উনি শখ করে একটি ঘোড়া কেনেন। ঘোড়া কেনার পর ঘোড়াটিকে গোসল করানোর জন্য উনি দিনের বেলা কোনো একটি সময়, এটা নির্দিষ্ট করে আসলে বলতে পারে নাই আমাকে, যে কোনো একটি সময়ে ওই ঘোড়াটিকে পুকুরে নামিয়ে আনেন। পুকুরে নামিয়ে আনার পর ঘোড়াটিকে যখন তিনি গোসল করাচ্ছিলেন, গোসল কিছুটা করানো হয়েছে, হঠাৎ ঘোড়াটি জোরে চিৎকার করে লাফ দিয়ে ওই পুকুর থেকে বের হয়ে যায় এবং উপরে চলে যায় এবং ছুটতে 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 মালিকের বাড়িতে চলে যায়। মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে। উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল। উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতে পারে যে ঘোড়াটির ভালো লাগছিল না, এই জন্য উঠে চলে গেছে। এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা। যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন, স্পেশাল করে গরু। একদিন একজন ব্যক্তি, ঠিক পরের দিনই আর কি, তার দুটো গরু গোসল করানোর জন্য পুকুরে নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়। এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম, মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এমন ভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয়। আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন গবাদি পশু, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে? এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো, সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো। গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না। আসলে বোবা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে। কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না, বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে।
এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। গ্রামের হিন্দু পাড়ার মানে ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে, 5 থেকে 7 বছর বয়স, নাম হচ্ছে নূপুর। প্রতিদিনের মতো দুপুরবেলা নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসতো। বাচ্চাদের একটা গ্রুপ ছিল, তারা প্রতিদিন একসাথে গোসল করতে আসতো, বা গোসল করে একসাথে আবার বাড়িতে চলে যেত। এই নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসে এবং গোসলের পরে সে আর বাড়িতে ফিরে যায় না। এখন বাড়ির লোকজন যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন নূপুরকে খুঁজতে বের হয়। নূপুর যাদের সাথে রেগুলার পুকুরে যায় তাদের বাড়িতে যায়। তারা সবাই বলে, হ্যাঁ নূপুর তো আমাদের সাথে গোসল করছিল, কিন্তু সে কি উঠে এসেছে কিনা এটা তো আমরা খেয়াল করি নাই। চতুর্দিকে খোঁজা হয়, পুকুরে সবাই নামে, জাল ফেলা হয়। এখানে বলে রাখা ভালো, পুকুরটি কিন্তু অনেক গভীর এবং যত খরাই হোক না কেন ওই পুকুরে এত পরিমাণ পানি থাকে যে মোটামুটি 2 জন মানুষ অনায়াসে তলিয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত। তো যাই হোক, নূপুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুরে জাল ফেলা হয়, ডুবুরি নামানো হয়, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে 2 দিন পার হয়ে যায়, নূপুরকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর সকালবেলা নূপুরকে পাওয়া যায়। নূপুরকে পাওয়া যায় ঠিক পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশান ঘাটটি রয়েছে, এই শ্মশানের ঠিক যেই জায়গাটিতে মানুষকে পোড়ানো হতো, ঠিক সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায়। সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা, সেটা তো শ্মশানের পাশে পাওয়ার কথা নয়। লাশটা কিভাবে ওইখানে গেল সবার ছিল সেই প্রশ্ন। সবাই সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই ঘটনার 5 থেকে 7 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঠিক 1 দিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায়। এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল, গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না, আবার পুকুরে লাশও ভেসে উঠছে না, লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে। এটা কেন হচ্ছে? সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না। প্রথম যেই 2টি মৃত্যু ঘটে, এই 2টি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে। তখনও মুসলিম পরিবারের বা মুসলিম পাড়ার কারো সন্তানের মৃত্যু ঘটেনি। কিন্তু 3rd নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে। ঠিক একই রকম ভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় ঠিক 1 দিন পর। আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন, মানে তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন, তারা যে মানে এই বিষয় নিয়ে, আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল, তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা কোথায় গিয়ে সমাধান পাবেন, এই বিষয়গুলো তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। 4বার ঘটে একটি ভিন্ন ধরনের ঘটনা। ওই গ্রামের মুসলিম পাড়ার একটি বাড়িতে একটি বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সে রাতের বেলা ওয়াশরুমে যাবে। আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুমগুলো বাসা থেকে বাইরে থাকে। তো আব্দুল্লাহ যখন ওয়াশরুমে যাবে তখন রাতের বেলা তার পিতামাতাকে ডাকে। ওনারা 2 জন গভীর ঘুমে ছিলেন। তখন তার বাবা একটা টর্চ লাইট হাতে দিয়ে, আব্দুল্লাহ কিন্তু খুব ছোট ছিল না, তার বয়স 12-13 ছিল, তো হাতে একটা টর্চ লাইট দিয়ে বললো তুমি একাই যাও। আর যেহেতু এটা মাঝে মাঝে সে একাই যেতে পারতো,
এই জন্য পিতামাতা আসলে ওইভাবে তার সাথে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। বাইরে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। তো আব্দুল্লাহ টর্চ লাইট নিয়ে সে ওয়াশরুমে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরেও সে ফিরে আসছে না। তখন তার বাবা, উনি কিন্তু তার মা ঘুমে থাকলেও ওনার মানে আব্দুল্লাহর বাবা একটু সজাগ ছিলেন। উনি চিন্তা করছিলেন যে ছেলেটা আসুক, তারপরে দরজাটা লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এই জন্য উনি আসলে ওইভাবে, ওনার বাসায় ছাতাও ছিল একটা, এই জন্য আসলে উনি বাইরে ওই সময় যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। কিন্তু যখন দীর্ঘ সময় হয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ যখন ফিরে আসছিল না, তখন উনি চিন্তা করে কি ব্যাপারে, এতক্ষণ তো থাকার কথা নয়। উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন, যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছে, হাতের হারিকেনটা নিয়ে বাইরে বের হন। বের হওয়ার পর উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তো ঘরে ঢোকেনি। এত রাত্রে তো আসলে আব্দুল্লাহর কোথাও যাওয়ার কথাও নয়। তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন, দেখেন আব্দুল্লাহ নাই। তাকে ডাকাডাকি করেন, নাই নাই নাই। ওনার ডাক শুনে আব্দুল্লাহর মা ঘরের থেকে বের হয়ে আসে, তার ঘুম ভেঙে যায়, বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে? তখন আব্দুল্লাহর বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছিল না, এই জন্য উনি খুঁজতে বের হয়ে আব্দুল্লাহকে এখন পাচ্ছেন না। তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাশের প্রতিবেশীরাও রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, তারা চলে আসেন। চলে আসার পর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাটিতে শক্ত মাটি ছিল না, কাদা মাটি হয়ে গেছিল। তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আব্দুল্লাহর পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে 3-4 হাত বের হয়েছে আব্দুল্লাহর পায়ের ছাপ। এরপরে আব্দুল্লাহর এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা দানবাকৃতির কোন একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে। এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে। তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আব্দুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই মানে প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে, সবাই এসে পুকুর পাড়ে জড়ো হয়। জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরে তাকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পুকুরে তাকে কেউ রাতের বেলা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কিন্তু অনেক লোক সাক্ষী ছিল। তখন তারা দূর থেকে দেখছিল শ্মশানে যে জায়গাটাতে মানুষ পোড়ানো হয়, সেখানে কোনো একটা বাচ্চার ওই চাঁদের আলোতে মনে হচ্ছিল, খুব বেশি দূর তো না, মানে পুকুরের ঠিক দক্ষিণ পাশেই আর কি, কিন্তু যতটুকু দূর তারা কাছে যাওয়ার আগে যতটুকু দূর থেকে দেখছিল, তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল কোনো একটা বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে ওখানে শোয়ানো হচ্ছে এবং চারদিকে বড় বড় আকৃতির 10-12 জন মানুষ, তাদের ছায়া দেখা যাচ্ছে। গ্রামের ওই সময় সবাই ওই শ্মশানের দিকে ছুটতে থাকে, গিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ জীবিত ছিল, তাকে হয়তোবা তখনও মারতে পারেনি। আব্দুল্লাহকে চিকিৎসা করে সুস্থ করা হয়, তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি ঘটেছিল, কিছু মনে আছে? তখন আব্দুল্লাহ বলছিল সে যখন ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের বাইরে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল যে কোনো একজন খুবই ক্ষুধার্ত কোন এক মানুষ, শরীরের জোর না থাকলে যেভাবে কথা বলে, খুব দুর্বল আকৃতিতে কথা বলছে এবং কান্নাকাটি করছে। আবার কখনো অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ সে শুনেছে, এরকমই আব্দুল্লাহ বলেছে। যখন আব্দুল্লাহ ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমের কাজ ছেড়ে বের হয়েছে, বের হওয়ার পর তার সামনে ভয়ঙ্কর কালো আকৃতির একটি ছায়ামূর্তি সে দেখতে পায়। এরপরে আব্দুল্লাহর আর কিছু মনে নেই।
গ্রামে এই ধরনের অদ্ভুত ঘটনা, স্পেশালি বাচ্চাদের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটছিল, 3টা বাচ্চা অলরেডি মারা গেল, আব্দুল্লাহ কোনো মতে জীবিত ছিল, তখন গ্রামের লোকজন চিন্তা করে যে একজন ভালো হুজুরের শরণাপন্ন অবশ্যই হতে হবে, তা না হলে এই ধরনের মিসিং বাচ্চা মিসিং মানে হয়ে যাবে বা মারা যাবে, এটা কেন, এটা তো সমাধান করার দরকার। তখন গ্রামের হিন্দু মুসলিম তারা সবাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যান। তখন হুজুর উনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, আমি বলবো যে আসলে কেন এরকমটা হচ্ছে। তো 1 সপ্তাহ পর হুজুর বলেন যে তোমাদের এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা ভালোই ছিল, অনেকদিন ধরে তোমরা কাজ করছিল, সবার উপকারে লাগছিল। হঠাৎ করে এই পুকুরে কিছু জিনদের আবির্ভাব ঘটেছে। এই জিনগুলো হিন্দুও না, মুসলিমও না। এরা চায় না যে কেউ এই পুকুরে গরু ছাগল গোসল করাক বা কোনো গবাদি পশু গোসল করাক, আর কোনো মূর্তি এই পুকুরে ডুবানো হোক, এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এই কাজগুলি অন্য পুকুরে করাতে। এই জন্য তারা এই পুকুরের মধ্যে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা এই পুকুরেই থাকবে, এখান থেকে যাবে না। এবং হঠাৎ করেই তারা এখানে এসে আস্তানা গেড়েছে। উনি যখন এই বিষয়টি বলেন, ওই সময় ওনার সামনে যে হিন্দু মুসলিমরা ছিলেন তারা সবাই বিষয়টা বিশ্বাস করে এবং মেনে নেয়। সমস্যা হলো যখন তারা যে যার বাড়িতে ফিরে যান এবং এই বিষয়টা জানান, তো হিন্দু পাড়া থেকে তারা এই বিষয়টাতে আপত্তি তোলেন। কারণ হিন্দুরা বলতে থাকেন যেহেতু একজন মুসলিম ইমাম সাহেব এই বিষয়টা বলেছে, উনি হয়তোবা চাচ্ছেন না যে হিন্দুরা এখানে থাকুক, তারা এখান থেকে চলে যাক যাতে করে মুসলমানরা হিন্দুদের জায়গা দখল করতে পারে। এই ধরনের একটা মানে সমালোচনা হিন্দু পাড়ায় ছড়িয়ে পড়ে এবং তারা বলে যে এইটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এটা মুসলমানরা ইচ্ছা করে এটা করেছে, এটা উদ্দেশ্য প্রণোদিত, আমরা এটা মানি না। তখন এই হিন্দুরা কি করে, ওনারা আবার বেশ কয়েকজন মিলে ওনাদের ধর্মের একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিক এক বাক্যে বলে দেন আসলে ওই ইমাম সাহেব উনি লোক ভালো না, একটা ভণ্ড, উনি ইচ্ছা করে তোমাদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায় এই জন্য এই বিষয়টি বলেছেন, আসলে এরকম কিছুই নাই। কিন্তু ওর মধ্যে থাকা বেশ কয়েকজন যারা একটু বুঝমান আছেন তারা বলে তাহলে কিছুই যদি না থাকে তাহলে কেন মিসিং হচ্ছে? আর শুধু তো হিন্দু বাচ্চাদের সাথে যে বিষয়টা ঘটেছে এমনটা নয়, এটা তো মুসলমানদের সাথে সবার সাথে এটা ঘটছে, কেন এমনটা হয় আর কি। তখন ওই তান্ত্রিক বলে তাহলে আমাকে ওই পুকুরের পাশে একটু সাধনায় বসতে হবে, তার জন্য কিছু জিনিস তোমাদেরকে আনতে হবে। বলে কি জিনিস? বলে একটা জিনিস তুমি মানে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে একজন হিন্দু বিধবা নারী, উনি যখন বিবাহিত ছিলেন তখন তিনি সিঁদুর ব্যবহার করতেন, ওই সিঁদুরটা ওনার কাছে আছে, এই সিঁদুরের কিছু একটা অংশ আমাকে এনে দিবা, আমি এটা দিয়ে একটু রিচুয়াল করে আমি আসলে বোঝার চেষ্টা করবো যে পুকুরে আসলে সমস্যাটা কি। তো ওনাকে ডেকে আনা হয়, ডেকে আনার পরে সেই বিষয়টা, যেহেতু ওনাদের পাড়ায় এরকম বেশ কিছু বিধবা মহিলা ছিলেন, তাদের কাছে তাদের সিঁদুর ছিল, তো তাদের একজনের কাছ থেকে সিঁদুর কালেক্ট করে তাকে দিয়ে আসা হয় এবং রাতের বেলা তিনি সাধনায় বসেন এবং সবাইকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তো উনি ওনার মতো সাধনা শুরু করেন। সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে এবং তান্ত্রিকের চোখ দুটি খুব বড় বড় করে খোলা, মানে মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন। এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন। তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই ইমাম সাহেব ঠিক কথাই বলেছেন। তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে,
আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি। তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি, এখানে আসলেই কোনো সমস্যা আছে, গুরুতর সমস্যা, এবং আপনি বলেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান, এর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না, কারণ তারা হিন্দুও না মুসলিমও না। মুসলিমদের মানে বিভিন্ন যেই বিষয়গুলো এগুলোও তারা আসলে ওইভাবে পছন্দ করে না, হিন্দুদেরটাও পছন্দ করে না, যার কারণে তারা যেই যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তখন তারা সবাই মেনে নেয়। মেনে নেয়ার পর তারা বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না, এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না, প্রয়োজনে আর একটা পুকুর কাটা হবে, সেখানে আমরা এই কাজগুলো করব, কিন্তু এইটা এরকমই থাকবে। তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সবকিছু করতে পারবে, গোসল করতে পারবে, মানুষরা গোসল করতে পারবে, কাপড় চোপড় ধুতে পারবে, কিন্তু স্পেসিফিক ভাবে গরু ছাগল গোসল করানো যাবে না এবং কোনো মূর্তি ডোবানো যাবে না। এই শর্ত মেনে নিয়েই নতুন পুকুর খোঁড়া হয় এবং এরপর থেকে ওই পুকুরে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এবং অদ্ভুত ব্যাপার হলো 92 সালের আগে ওই পুকুরের পানি বিভিন্ন সময় শুকিয়ে যেত, কিন্তু 92 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই পুকুরের পানি অনেক খরা হলেও ওই পুকুরের পানি কখনো শুকায় না। স্থানীয়ভাবে সেটাকে দাসের পুকুর বলা হয়। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমার পরিচিত এক বড় ভাইয়ের নিজের চোখে দেখা একটি জিন ছাড়ানোর ঘটনা। পারিবারিক ও ভিকটিমের প্রাইভেসির জন্য আমি ঘটনার সাথে জড়িত সকল মানুষের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। ঘটনাটি নাহিন ভাই আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আর আমি তখন অনার্স ফাইনাল বর্ষে পড়াশোনা করতাম। আমি কখনোই জিন ভূত বা অদৃশ্য কিছুতে বিলিভ করতাম না। কি ভাবছো? বিলিভ করতাম না? আসলেই আরে করতাম, কিন্তু কাউকে বলতাম না। সবাইকে বলে বেড়াতাম যে আমি এসব মানি না। কিন্তু সেদিনের ঘটনার পর আমি আর কোনোদিন বলিনি যে আমি জিন বিলিভ করি না। কেন বলছি এসব? শোনো, সব বুঝতে পারবে। অনার্সে পড়াকালীন আমি রোজ বিকেল থেকে সন্ধ্যা প্রাইভেট পড়িয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম চায়ের দোকানে বা খোলা মাঠে। এর মাঝে একদিন আড্ডা দিতে দিতে ভূতের কথা ওঠে আর আমরা খোলা মাঠে বসে ভূত এফএম প্লে করে শুনতে থাকি। তখন আমি আমার বন্ধুদের বললাম যে বন্ধ কর, আমি আসলে এগুলো বিলিভ করি না, নিজের চোখে কোনোদিন দেখলে বিলিভ করব। তখন আমার এক বন্ধু জিসান বলে উঠল, তুই বিলিভ করিস না? তাহলে চল তোদের এক জায়গায় নিয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম জিসানকে, কোথায়? দেখ, সিরিয়াস টপিকে ইয়ার্কি করিস না। তখন সে আমাদের বলল সে একজন হুজুরের সন্ধান জানে যে হুজুর জিন ছাড়ানোর কাজ করে থাকেন আর উনি পেশায় একজন মুয়াজ্জিন। আমি ওর কথাটা শুনে মনে মনে ভাবছিলাম যে একবার গিয়ে আসলেই দেখা উচিত, কারণ অজানা কিছু জানার ইচ্ছা মানুষের সব সময় থাকে। সেদিন রাত 8:30-এ টিউশন ছিল, কিন্তু হুজুরের কাছে যাব বলে আমি টিউশনে ফোন করে আজ আসবো না জানিয়ে জিসানকে আমাদের সাথে সেখানে নিয়ে যেতে বলি। এরপর সবাই মিলে প্রায় 30 মিনিট পর হুজুরের বাসার সামনে গিয়ে হাজির হই। হুজুরের নাম ছিল আব্দুল করিম। ওনার বাসার সামনে গিয়ে আমার আসলে কেন যেন একটু ভয় করছিল। দরজায় কে কড়া নাড়বে এসব তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির পর আমার আরেক বন্ধু নিলয় দরজায় কড়া নাড়ল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে একজন 15-16 বছর বয়সী ছেলে বেরিয়ে এসে আমাদের সালাম দিলেন আর পরিচয় জানতে চাইলেন। আমরা হুজুরের খোঁজ করছি শুনে উনি জানালেন যে উনি আব্দুল করিম হুজুরের ছেলে। আমরা তখন ওনাকে জানাই যে একটা সমস্যা আছে, যার জন্য আব্দুল করিম হুজুরের সাহায্য চাই আমরা। আমি এখানে একটু বলে রাখতে চাই যে এই কথা বলার কারণ হচ্ছে যে আমরা সরাসরি যদি বলি যে ওনার কাছ থেকে ঘটনা জানতে এসেছি, তাহলে উনি হয়তো আমাদের সাথে কথাই বলবেন না আর আমাদের বসতেও বলবেন না।
যাই হোক, চলুন ঘটনায় ফিরি। আমাদের কথা শুনে ছেলেটি আমাদের ভেতরের রুমে গিয়ে বসতে বলে। 5-10 মিনিট পর হুজুর আমাদের সামনে আসলেন আর সালাম দিয়ে সমস্যা জানতে চাইলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর, আপনি কি জিন ছাড়ানোর কাজ করেন? উনি বললেন, এই কাজ আল্লাহ করেন, আমি শুধু উসিলা। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর, আপনি কি কোনো টাকা পয়সা নেন? উনি বললেন যে না, উনি কোনো টাকা পয়সা দাবি করেন না, আর আল্লাহর দয়ায় ওনার কাছে যা আছে তাতেই উনি সন্তুষ্ট, আর নিজের যতটুকু জ্ঞান আছে সেটি দিয়ে উনি মানুষের উপকার করার চেষ্টা করে থাকেন। ওনার কথা শুনে এবার আমি সরাসরি বললাম, হুজুর, আমি আসলে এসবে বিলিভ করি না, এ বিষয়ে আপনি কি বলেন? তখন উনি আমার আর নিলয়ের দিকে আঙুল তুলে বললেন, তোমরা সবাই মানো না এটা আমি বুঝলাম, কিন্তু তোমরা দুইজন মানো না, এত মিথ্যা কেন বলছো? তোমরা তো সমস্যা নিয়ে আসোনি, তোমরা তো এসেছো আমার কাজ দেখতে। আমি ওর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলে উনি আমাকে আবারও বলেন, আমি জানি বাবা, তোমরা এখানে পা রাখতেই আমি জেনে গেছি যে তোমরা কেন এসেছো। আমি তোমাদের কাউকে নিরাশ করব না। আমি তোমাদের একটা ঠিকানা দিচ্ছি, কাল সেখানে যাও আর আমার নাম বলে জানতে চাইবা সমস্যা কি, আর আগামী পরশু রাত 8টায় এখানে আসবা। কিন্তু শর্ত একটাই, কোনো রেকর্ডিং বা ছবি তোলা যাবে না। এটা আমার ব্যক্তিগত কাজের জায়গা, আমি চাই না কেউ সেগুলোর ছবি তুলুক। আমি শুধু তোমাদের দেখাবো, কারণ তোমাদের মধ্যে দুইজন জীবনে একবার হলেও কালো জাদুর ছায়ায় পড়েছ। তাই শুধু তোমরা দুইজন আসবা, খাতা আর কলম নিয়ে আসবা, যা ঘটবে লিখে রাখবা। বলে রাখা ভালো যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একবার ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলাম, কিন্তু এই কথা আমার কোনো বন্ধুও জানে না। তাই হুজুরের কথা শুনে আমি খুবই অবাক হই আর মনে মনে ভাবতে লাগলাম যে আমার কথা উনি জানলেন কিভাবে। আর নিলয়, যে কিনা বিলিভ করে না এসবে, তার জীবনে কি কাহিনী? আব্দুল করিম হুজুরের কথায় সম্মতি দিয়ে ওনার কাছ থেকে ঠিকানা কালেক্ট করে সেদিনের মতো বাসার দিকে রওনা দিলাম। বাসায় ফেরার পথে নিলয় ওর জীবনের কাহিনী আমার সাথে শেয়ার করে। সেই ঘটনা অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। নিলয়ের সাথে কথা বলে আমি আর নিলয় যে যার বাসায় চলে আসি। বাসায় ফিরে সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। অনেক কষ্টে দিন পার করে সন্ধ্যায় নিলয়কে নিয়ে চললাম হুজুরের দেয়া সেই ঠিকানায়। ঠিকানা অনুযায়ী এলাকায় 5-10 মিনিট খুঁজে আমরা হুজুরের দেয়া এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে যাই আর দরজায় নক করি। 2-3 মিনিট নক করার পরেও কেউ দরজা খুলছিল না। এই দেখে আশাহত হয়ে এবার একটু জোরে নক করতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে আমার পরিচয় ও আসার কারণ জিজ্ঞেস করলেন। আমরা ওনাকে সালাম দিয়ে হুজুরের দেয়া কাগজটা ওনাকে দিয়ে বললাম, হুজুর আমাদের সম্পূর্ণ ঘটনা জানতে পাঠিয়েছেন আর তাই আমরা এখানে এসেছি। ভদ্র মহিলা আমাদের ভেতরে আসতে বলে আমাদের সামনে হাঁটতে লাগলেন। ড্রয়িং রুমে আমাদের বসিয়ে উনি মেইন দরজা লাগিয়ে আমাদের সামনে দিয়ে ভিতরে চলে গেলেন। 5 মিনিট পর উনি পানি, বিস্কিট আর চানাচুর নিয়ে আমাদের সামনে রাখলেন আর বললেন, খাও। আমি পানির গ্লাস হাতে ওনাকে জিজ্ঞেস করলাম, আন্টি, কি সমস্যা হয়েছে আপনাদের সাথে, বলবেন আমাদের? উনি আমার প্রশ্ন শুনে বললেন যে হুজুরের কাছে ওনারা সব বলেছিলেন তো, তাহলে হুজুর আমাদের কেন পাঠালেন? আমি ওনাকে বললাম যে আন্টি, আসলে আগামীকাল হুজুর আপনাদের সমস্যা সমাধানে আসবেন, তাই হুজুর আমাদের মাধ্যমে আবার সম্পূর্ণ বিষয় জানতে চান, তাই আমাদের উনি পাঠিয়েছেন। আমার কথা শুনে ভদ্র মহিলা একটি সোফায় বসে বলতে শুরু করলেন ওনার ছেলে মাহিনের সাথে ঘটা একটি ঘটনা। ভদ্র মহিলা আমাদের ঘটনাটি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার ছেলের নাম মাহিন, আমার একমাত্র ছেলে। শহরে একটি স্কুলে সে 9ম শ্রেণীর একজন ছাত্র, মেধাবী আর খুব শান্ত স্বভাবের। এতটাই শান্ত যে কেউ যদি ওকে 2টা চড় দিয়েও চলে যায় ও কোনো প্রতিবাদ করবে না। এজন্য ওর বন্ধুবান্ধব নেই বললেই চলে। আমার ছেলে প্রতি বছর শেষে গ্রামের বাড়িতে ঘুরতে যেত। মাহিনের চাচা আশফাক গ্রামে থাকে। বছরের শেষে সে আমাদের বাসায় আসে আর মাহিনকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যায়। প্রতিবারের মতো সেবারও আশফাক আমার ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যায়। 9 দিন গ্রামের বাড়িতে থেকে আমার ছেলে বাড়ি ফিরে আসে ওর চাচার সাথে। ওর চাচা ওকে বাসায় দিয়ে আবার গ্রামে চলে যায়। কিন্তু গ্রাম থেকে ফেরার পর আমার শান্ত ছেলেটা কেমন যেন রাগী আর বদমেজাজি স্বভাবের হয়ে গিয়েছিল।
অকারণে এলাকার ছেলেদের সাথে ঝামেলা পাকানো, স্কুলে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, এসব যেন রোজকার ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু যখনই তাকে জিজ্ঞেস করা হতো যে কেন এমন সে করছে, তখনই সে বলতো যে এসব আঙ্কেল তাকে করতে বলেছে। আঙ্কেল এও বলেছেন যে মানুষ জাতি ভালো কথার যোগ্য নয়, তাই শক্ত কথা আর গায়ের জোর খাটানো উচিত আমাদের। আমি ওর কথা শুনে ওকে কয়েকবার জিজ্ঞেস করেছি যে কোন আঙ্কেল তাকে এসব খারাপ শিক্ষা দিচ্ছে। যতবারই জিজ্ঞেস করেছি, মাহিন কোথাও না কোথাও আঙুলের ইশারা করে আমাকে দেখাতো আর বলতো, ওই যে দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে আঙ্কেল, দেখো না। কি দেখো না নাকি? আমি আমার ছেলের কথা শুনে অবাকও হই, আবার এও ভাবি যে কোনো বন্ধু না থাকার ফলে হয়তো সে কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম না ওর এই কথাগুলোয় আমাকে তখন থেকেই আরো গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। যাই হোক, আমার ছেলে স্কুলে যাবার সময় আর আসার সময় কার সাথে যেন কথা বলতো, আর ওকে দেখে ওর ক্লাসমেটরা হাসাহাসি করতো আর সবাই ওকে পাগল বলতো। এসব দেখে মাহিন ওদের দিকে তেড়ে যেত মারবে বলে। আস্তে আস্তে এসব ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠল। আর মাহিনের এই পরিবর্তন আমি মাহিনের বাবাকে জানালে সে বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে আমাকে বলতো, ছেলে বড় হচ্ছে, তাই আচরণে এই সমস্ত চেঞ্জ আসাটা অস্বাভাবিক নয়। আমি আমার হাজবেন্ডের কথা মেনে নিয়ে আর মাহিনের বিষয়ে বেশি একটা গুরুত্ব দেইনি। আমার ছেলে কয়েকটা সাবজেক্ট প্রাইভেট পড়তো, বাকি 5 জন ছাত্রের মতো। আমাদের বাসা স্কুলের সব থেকে কাছে হওয়ায় স্কুল শেষে বিকেলে স্কুলের একজন টিচার মাহিনকে পড়াতে আমাদের বাসায় আসতেন। মাহিনের সাথে স্কুলের আরো 2 জন ছাত্র স্যারের কাছে পড়তে আমাদের বাসাতেই আসতো। একদিন পড়ার সময় মাহিনের টিচার আমাকে ডাক দিয়ে বলেন যে মাহিন নাকি পড়ার মাঝে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাকে যেন সালাম দেয় আর বলতে থাকে, আঙ্কেল বসেন। এই দেখে টিচার মাহিনকে ধমক দিয়ে বলে, মাহিন কি সমস্যা, কাকে সালাম দিচ্ছ? পড়া ফাঁকি দিবে বলে কি কাহিনী বানাচ্ছ না? বসো চুপ করে, আর একটা কথাও বলবে না। টিচারের এই কথা শুনে মাহিন তার হাতে থাকা কলম মাটিতে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায় এবং টিচার বাকি 2 জন ছাত্রকে ছুটি দিয়ে আমাকে ডাক দিয়ে ঘটনা বলেন। এরপর মাহিনের টিচারকে বিদায় দিয়ে আমি মাহিনের রুমে গিয়ে মাহিনকে জিজ্ঞেস করি যে কেন ও এমন করেছে। মাহিন আমার কানে কানে ফিসফিস করে বলে, আস্তে বলো আম্মু, আস্তে, আরে আস্তে, আঙ্কেল শুনলে তোমাকেও মারবে, কোথাও যেতে পারবে না, পরে আমাদের সবাইকে মারবে আঙ্কেল। সত্যি বলতে মাহিনের এই কথা শুনে ওর টিচারের বলা কথাটি আমিও বিলিভ করেছিলাম যে হয়তো মাহিন পড়া ফাঁকি দেবার জন্যই কাহিনী বানাচ্ছে। আমি মাহিনকে ধমক দিয়ে বলি, মাহিন পড়ায় ফাঁকি দিচ্ছ তাই না? তাই এসব নাটক বানাচ্ছ। এসব যদি আর দেখেছি তো তোমার বাবাকে বলে তোমাকে আমি সোজা করে ছাড়ব। এই বলে মাহিনের ঘর থেকে চলে আসি আমি। সেদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি আর আমার হাজবেন্ড মাহিনের চিৎকার শুনে ভয়ে ঘুম থেকে জেগে উঠি আর দৌড়ে মাহিনের রুমে গিয়ে ওর হাঁপানির শব্দ শুনতে পাই। লাইট অন করতেই দেখতে পেলাম মাহিনের গলায় একটা লম্বা আঁচড় যা সদ্য দেয়া হয়েছে আর ওর মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমাদের দেখে মাহিন বিছানায় উঠে বসতে যাবে, এমন সময় সে বিছানায় আবার শুয়ে পড়ে। মনে হচ্ছিল কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরপর মাহিনের কাছে যেতেই ও হঠাৎ খুব স্পিডে উঠে বসে আর আরবি ভাষায় বলে কোন একটা শব্দ, এবং সেই শব্দটি বলতে থাকে আরবি ভাষায়, ক্রমাগত বলতে থাকে। এখানে লেখা আছে আবনুক কিছু একটা। আরবি ভাষায় কথা শেষ করে মাহিন বলতে লাগলো, সাবধান করেছিলাম না, মারবো, সবাইকে মারবো, মারবই, আর তোদের ছেলেকে নিয়ে যাব, পারলে আটকে আমাকে দেখা। খুব বাজেভাবে হাসি দিয়ে মাহিন বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। মাহিনের এই অবস্থা দেখে আমি পানি নিয়ে ওর মুখে সারা গায়ে পানি ছিটিয়ে দিই আর হাত পায়ে আমি আর আমার হাজবেন্ড মিলে মালিশ করতে থাকি। সেদিন রাতে মাহিনের প্রচন্ড জ্বর এসেছিল। ভোর পর্যন্ত আমরা মাহিনের কাছেই ছিলাম। আজানের সময় মাহিন চোখ খুলে বলে, আঙ্কেল আমার গলা টিপে ধরেছিল আর পেটে পাড়া দিচ্ছিল আম্মু, আমি খুব ব্যথা পেয়েছি। মাহিন জ্বরের ঘোরে উল্টা পাল্টা বলছিল ভেবে ভোরে আজানের পর আমি অনেকটা জোর করে আমার হাজবেন্ডকে মসজিদে নামাজ পড়তে পাঠাই আর ইমাম সাহেবকে নিয়ে আসতে বলি। উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ উনি এসব সমস্যা
বিলিভ করতেন না, কিন্তু আমার জোরাজুরিতে উনি রাজি হয়েছিলেন। এরপর আমার হাজবেন্ড নামাজে চলে গেলে আমিও নামাজ পড়তে বসি, আর তখনই মাহিনের বলা আরবি কথাগুলো আমার মাথায় চলে আসলো। আমি যেহেতু রেগুলার কোরআন পড়ি, তাই আমি বুঝেছিলাম যে মাহিন যে আরবি বলেছিল, কিন্তু এর অর্থ আমার জানা ছিল না। মাহিন কি বলেছিল ভাবতে ভাবতেই কলিং বেল বেজে ওঠে, আর দরজা খুলতেই দেখি আমার হাজবেন্ড মসজিদ থেকে নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে এসেছেন মাহিনের গায়ে ফু দেওয়ার জন্য। ইমাম সাহেব মাহিনের গায়ে ফু দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চলে যাওয়ার সময় আমি ইমাম সাহেবকে সেই আরবি ভাষার অর্থ জিজ্ঞেস করি। উনি আমার কথা শুনে বলেন যে, আপনি যে আরবি বলছেন সেখানে কিছু ভুল আছে, আর সেগুলো শুদ্ধে যা অর্থ হয় তা হলো আপনার ছেলে মারা যাবে, আর আপনারা হেসে হেসে ওকে মরতে দেখবেন। হুজুরের মুখে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি এবার বুঝতে পারছিলাম মাহিনের সাথে আসলেই খারাপ কিছু হচ্ছে। এরপর হুজুরকে জিজ্ঞেস করলাম মাহিনের উপর কোনো জিনের ছায়া আছে কিনা। আমার কথা শুনে আমার হাজবেন্ড আমাকে জোরে ধমক দিয়ে হুজুরকে সালাম দিয়ে বিদায় করে দেন। হুজুর যাওয়ার পর আমাকে অনেক বকাবকি করে আমার হাজবেন্ড, এবং বলে সকাল 11টার দিকে মাহিনকে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। সেই অনুযায়ী সকাল 11টায় মাহিনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মাহিনকে দেখে বলেন যে গলায় কোনো ভোঁতা জিনিস দিয়ে তাকে খামচি দেওয়া হয়েছে, এই জন্যই দাগ পড়ে আছে, আর পেটে বা বুকে খুব চাপ লাগার ফলে হয়তো মুখে রক্ত এসেছে। ডাক্তার এও বলেন যে অন্য কিছুও হতে পারে, কিন্তু তারা শুরুতে এক্স-রে করতে চান। মাহিনের এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্ট আমাদের সবার চোখের পলক ফেলা বন্ধ করে দিয়েছিল। মাহিনের এক্স-রেতে দেখা যাচ্ছিল তার পেটের দিকে বাম পাঁজরে একটা চারকোনা আর একটা গোল কালো কিছু মাঝারি দুটা টুকরা। মনে হচ্ছিল যেন কেউ এগুলো মাহিনের পেটে ঢুকিয়ে দিয়েছিল। মেশিনের ফল্ট ভেবে ডাক্তার আবার এক্স-রে করতে চাইলেও পরের বার সেম রেজাল্ট আসে। ডাক্তার আমাদের ঢাকা রেফার করে দেন, কিন্তু এবার আমার মন মানছিল না। আমি বুঝতে পারছিলাম এই সমস্যার সমাধান কোনো ডাক্তারের হাতে নেই। আমি খুব জোরাজুরি করে আমার হাজবেন্ডকে মানালাম যে আগামীকাল মাহিনকে নিয়ে আমরা একজন হুজুরের কাছে যাব। রাতের বেলা গ্রামের বাড়িতে ফোন দিয়ে একজন হুজুরের নাম্বার আর ঠিকানা নিয়ে সকালে যাব ভেবে রাতে ঘুমিয়ে পড়ি আমরা। ঘুম সেদিন খুব কষ্টে এসেছিল আমাদের চোখে, কিন্তু রাতের বেলা হঠাৎ আমার কানের কাছে ফিসফিস আওয়াজ শুনতে পাই। কিরে, আরে কিরে, মরবি? আমি কিন্তু সবাইকে মারব, আমায় তোরা চিনিস না। এই আওয়াজ শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ি, আর উঠে দেখি আমার হাজবেন্ড আমার পাশে নেই। বারান্দার দরজা খোলা দেখে বুঝলাম সে বারান্দায়। বারান্দায় গিয়ে দেখি সে খুব চিন্তিত মুখে বসে আছে বারান্দার ফ্লোরে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল, তুমি ঠিক, মাহিনের সমস্যাটা আসলে অতি প্রাকৃত। আমার হাজবেন্ড কেন এমন কথা বলছে জিজ্ঞেস করলে উত্তরে সে আমাকে বলে, রাতে ঘুমানোর পর কেউ একবার তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, না 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 না, ওটি করতেও চাস না, তাহলে ছেলে তো যাবেই, তোরাও যাবি। খবরদার, 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 মরবি, মানে মরবি। এই কথা শুনে আমার হাজবেন্ড মাহিনের রুমে গিয়ে তাকে দেখে আসে, আর বেডরুমে ফিরে এসে বারান্দায় বসে পড়ে। হাজবেন্ডের কথা শুনে আমি তাকে সান্ত্বনা দেই আর বলি, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে, কাল যাচ্ছি না হুজুরের কাছে। এই বলে আমি আর আমার হাজবেন্ড আবার শুয়ে পড়ি। কিন্তু সেদিন রাতে আর আমাদের কারো ঘুমই হয়নি। যথারীতি সকাল 8টায় আমরা ফুলপুর নামক জায়গায় হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি। সেখানে গিয়ে অনেকক্ষণ খোঁজার পরে সন্ধ্যার পরে অবশেষে হুজুরকে খুঁজে পাই আমরা। খুবই বৃদ্ধ ছিলেন সেই হুজুর। আমাদের দেখে উনি জিজ্ঞেস করলেন আমাদের সমস্যা কি। ওনাকে সব খুলে বলতেই উনি বললেন যে ওনাকে যেন আমরা 30 মিনিট সময় দেই। উনি নিজের রুমে বসে বিছানাতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করলেন। নামাজ শেষ করে উনি একটি কাগজে বিভিন্ন রকমের নকশা আঁকলেন, আর আমার ছেলের সম্পূর্ণ নাম জিজ্ঞেস করে সেই ছকের মাঝে লিখে দিলেন। এরপর উনি সেই কাগজের ওপর কিছু পড়ে ফু দিয়ে আমার হাজবেন্ডের হাতে সেই কাগজটি দিয়ে বললেন যে বাইরে গিয়ে মাদ্রাসার পুকুরে যেন কাগজটা ফেলে দেয় সে।
এরপর আমার হাজবেন্ড হুজুরের কথা মতো কাগজ নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসেন। হুজুরের ঘরে আসার কিছুক্ষণ পর হুজুরের ঘরের দরজায় নক হয়, আর হুজুর সালাম দিয়ে ভেতরে আসতে বলেন দরজায় নক দেয়া ব্যক্তিটিকে। সেই ব্যক্তি হুজুরের সামনে সালামের উত্তর দিয়ে বলেন, সময় নেই হুজুর সাহেব, আপনার ফরমান নিয়ে এসেছি, এই নিন। এই কথা বলার সাথে সাথে দরজার ফাঁকা দিয়ে একটি কাগজ পড়ে গেল আমাদের সামনে। হুজুর আমাদের সেই কাগজটি নিয়ে পড়তে বললেন। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেই কাগজে মাহিনের সব সমস্যার কথা লেখা ছিল, আর এও বলা ছিল যে মাহিনকে এক জিন কালো জাদু করেছে। এই লেখা দেখে এর মানে আমরা হুজুরের কাছে জানতে চাইলে হুজুর বলেন যে মাহিন নিজের অজান্তে একটি জিনের ক্ষতি করে ফেলেছে, আর মাহিনকে সেই জিন ধরেছে। কিন্তু জিন তো নিজ থেকে কালো জাদু করে না। রাসেল ভাই, ভদ্র মহিলার কথার মাঝে আমি এখনো একটি কথা বলতে চাই যে জিন আসলে কালো জাদু চর্চা করলেও কারো ওপর কালো জাদু সরাসরি করে না। তাহলে মাহিনের উপর কেন করলো, কিভাবে করলো, সেটা একেবারে শেষে জানতে পারবেন সবাই। টোটাল 2টা টুইস্ট আছে ঘটনার শেষে, শুনতে থাকুন। যাই হোক, ভদ্র মহিলার ভাষায় আবার ঘটনায় ফিরি। হুজুর সবকিছুর ব্যাখ্যা দিয়ে আমাদের বললেন, দেখেন, আমার অনেক বয়স হয়ে গেছে, এইসব কাজ করার শক্তি সামর্থ্য আমার নাই। আপনাদের একটা ঠিকানা দিচ্ছি, ওর কাছে যান, ও আমার ছাত্র, ও এই কাজের সমাধান করে দিতে পারবে। হুজুরের কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা যথারীতি অবাক। আরে, এ তো আমাদের শহরেই। খুব খুশি হয়ে সেদিন আমরা অনেক রাতে বাড়ি ফিরি। বেশি রাত হবার ফলে সেদিন হুজুরের দেয়া ঠিকানায় আর যায়নি। পরদিন সকালে নতুন হুজুরের কাছে নিয়ে যাই মাহিনকে। আমাদের মতো সমস্যা নিয়ে আরো একজন সেখানে ছিলেন। হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদের বললেন, দেখুন, সমস্যাটা জটিল। আমার ওস্তাদ বলেছেন যেহেতু জিন কালো জাদু করেছে সেহেতু ঘটনাটা আসলেই জটিল। আপনাদের কিছু তাবিজ আর তেল পড়া দিচ্ছি। প্রতিদিন সকালে আর রাতে ছেলেকে 1 চামচ পানি খাওয়াবেন, আর বাসার সমস্ত রান্না এই পড়া তেলের সাথে মিশিয়ে তারপরে করবেন। 3 দিন পর ছেলেকে নিয়ে আসবেন, সেদিন এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভদ্রমহিলার মুখে ওনার ছেলে মাহিনের কথা শুনে আমি আর নিলয় ভয় পাইনি বলবো না, আমরা ভালোই ভয় পেয়েছিলাম, কিন্তু কতটুকু ভয় পেয়েছিলাম জানি না। মহিলার কথা শুনে সেদিনের মতো আমি আর নিলয় হুজুরের কাছে আরেকবার গিয়ে সংক্ষেপে সব জানালে হুজুর বলেন, আগামীকাল ছেলেটির জিন ছাড়ানোর কাজ হবে, আমরা যেন রাত 8টায় ওনার বাসায় চলে যাই। হুজুরের কথা শেষ করে আমি আর নিলয় সেদিনের মতো বাসায় ফিরে যাই। সেদিন রাতের বেলা আমি মাহিনের ঘটনা ভেবে প্রচন্ড এক্সাইটেড ফিল করি এবং ঘুমাতে পারি না। চোখের পাতা এক হলেই যেন কানে ভেসে আসতে লাগলো, কিরে, আরে কিরে, মরবি? আমি আসলে অনেক বেশি ভাবছিলাম জন্য আমি নিজেও এই কথাগুলো শুনতে পাচ্ছিলাম। সারা রাত না ঘুমানোর ফলে সকালে ঘুমিয়ে সন্ধ্যায় ঘুম থেকে উঠে শরীর বন্ধ করে নিলয়কে নিয়ে 7:55 দিকে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সোরসিজম দেখতে। শরীর বন্ধ করার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম যারা, তারা আসলে জিনদের জন্য ইজি টার্গেট হয়ে থাকে। তাই একজন ভিকটিম হিসেবে আমিও আমার শরীর বন্ধ করে রেখেছিলাম। হুজুরের বাসায় পৌঁছে রুমের ভেতরে গিয়ে দেখলাম যে মাহিনের বাবা মা মাহিনকে নিয়ে বসে আছেন, আর তাদের সাথে একটি চালের বস্তা ছিল, কয়েক প্যাকেট মিষ্টি আর একটা মুরগি। আমরা সবাইকে সালাম দিলাম। হুজুর আমাদের দেখে সালামের উত্তর দিয়ে মুচকি হেসে বললেন, হাসছো তোমরা? তোমাদের সাহস আছে, আমি তো ভেবেছিলাম আসবে না তোমরা। আসো আসো, বসো। ওনার কথা শুনে আমরা মাটিতে দুজন বসে পড়ি হুজুরের পাশে। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর মাহিনকে সামনে বসিয়ে তার কাজ শুরু করেন। হুজুরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে হুজুরের ছেলে আর 2 জন মাদ্রাসার ছাত্র ছিলেন। হুজুরের কাজ শুরু করার সাথে সাথে ওনার সহযোগী রুমের চারপাশে 4টি মোমবাতি জ্বালিয়ে দেন, আর রুমে গোলাপ জল ছিটিয়ে রুমের দরজার বাইরে আগরবাতি দানিতে আগরবাতি জ্বালিয়ে দানিটি বাইরে দরজার সামনে রেখেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। হুজুর একটি সরিষার তেলের বোতলে দোয়া পড়ে ফুঁ দিয়ে মাহিনের বাম হাতের তালু আর আঙুলে মালিশ করে দেন, আর এরপর একটি কাপড়ে কিছু নকশা এঁকে মাহিনের নাম লিখে সেটি আগে থেকে জোগাড় করা মাটি মিশিয়ে তেলে ডুবিয়ে আবার বের করে আনেন। কিছুটা তেল ঝরিয়ে সেই কাপড়ে আগুন জ্বালিয়ে সেই আগুন নিভিয়ে
ধোয়া মাহিনের নাকের সামনে ধরেন উনি, কিন্তু আশ্চর্যজনকভাবে মাহিনের কোনো প্রতিক্রিয়াই হচ্ছিল না। এই দেখে আমরাও অবাক, মনে মনে ভাবছিলাম এভাবে ধোয়া নাকে গেলে যে কেউ লাফিয়ে উঠবে। এই ছেলে কিভাবে এত শান্ত? এরপর হুজুর আল্লাহর নাম নিয়ে নিজের ছেলেকে বললেন, এবার দরজা খুলে দাও বাবা, আর আগরবাতি দানি এনে আমার সামনে রাখো। হুজুরের কথা মতো হুজুরের ছেলে দরজা খুলে আগরবাতির দানি হুজুরের সামনে রাখতেই দমকা এক হাওয়া ঘরে প্রবেশ করে। রুমের চার কোণে থাকা 4টি মোমবাতি নিভে যায়। এবার আমরা এক গড়গড় আওয়াজ শুনতে পেলাম মাহিনের মুখ থেকে। আওয়াজ শুনে আমরা কিছুটা নড়ে চড়ে বসলাম। হুজুরের ছেলে আরেকটি মোমবাতি জ্বালিয়ে হুজুর আর মাহিনের মাঝে রাখলেন। এরপর হুজুর মাহিনের হাত চেপে ধরে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম, আপনি কে? যদি মুসলমান হন তবে সালাম দিন। মাহিন কর্কশ গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। এরপর হুজুর তাকে জিজ্ঞেস করলেন যে সে কে এবং মাহিনকে নিজের কবজায় কেন নিয়েছে। মাহিনের ভেতরে থাকা সেই জিনটি বলতে লাগলো, কিরে করিম, চিনিস নাই আমাকে? আমি তোর মরণ, চিনিস নাই? এবার মরবি, আমি মরণ। এই বলে হাসতে হাসতে মাহিন মাটিতে লুটিয়ে পড়ল। এরপর হুজুর মাহিনের মাথায় হাত দিয়ে কিছু দোয়া পড়ছিলেন, কিন্তু এখানেই আসলে বাদ সাধল কিছু একটা। হুজুর বলছিলেন যে ওনার কোনো দোয়াই নাকি কাজ করছে না, কারণ হুজুরকেও কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই। এরপর হুজুর মাহিনকে বিছানায় শুইয়ে দিতে বলেন আর আমাদের বলেন যে এই জিনকে উনি চেনেন। এই জিন সম্পর্কে হুজুরের বর্ণনা আমি ওনার মতো করেই বলছি। প্রায় 1.5 বছর আগে আমার এখানে আমার শিক্ষক বৃদ্ধ হুজুর একটি রোগী পাঠান। সেই রোগীর ওপরে এই জিন ভর করেছিল। ওই রোগীকে ভালো করা গেলেও জিনকে ধরতে পারি নাই আমি। সে তার নাম আমাকে বলে নাই, কিন্তু সে যে আবার ফিরে আসবে আমি ভাবিও নাই। আমাকে কালো জাদু করা হয়েছে, যার জন্য আমার দোয়া কাজ করছে না। এটুকু বলে হুজুর ওনার ছেলেকে প্লাস্টিকের একটি মগে করে পানি আনতে বললেন আর দোয়া পড়ে সম্পূর্ণ রুমে পানি ছিটিয়ে দিতেই দরজায় জোরে জোরে ধাম ধাম করে আওয়াজ হলো। মনে হলো কেউ দরজার জোরে একটা বাড়ি দিয়ে গেল। দরজা খুলেই দরজার সামনে কালো সুতোয় বাঁধা 2টি তাবিজ পড়ে থাকতে দেখলাম আমরা। আমি তখন হুজুরের অনুমতি নিয়ে লাইট অন করে তাবিজের একটি ছবি তুলে নেই। এরপর হুজুরের হাতে পলিথিন পেঁচিয়ে দোয়া পড়ে সেই তাবিজ তুলে আনেন আর একটি কাগজে কিছু নকশা এঁকে তাবিজ দুটাকে সেই কাগজে পেঁচিয়ে আগুনে পুড়িয়ে ফেলেন। আশ্চর্যজনকভাবে তাবিজ পুড়াতে শুরু করলেই বিছানায় থাকা মাহিন হাসতে শুরু করলো আর বলল, বুঝে ফেলেছিস না? তোকে কালো জাদু করেছিলাম যেন কিছুতেই করতে না পারিস তুই, কিন্তু তুই তো অনেক চালাক দেখা যায়। এই কথা শুনে হুজুর ওনার 2জন ছাত্র, ওনার ছেলে আর 2জন বন্ধুকে বললেন মাহিনকে ধরে নিচে নিয়ে আসতে। আমরা মাহিনকে ধরে নিচে নিয়ে আসতেই মাহিন আমার হাতে একটা কামড় দেয়। কামড় ফিল করার সাথে সাথেই আমি জোরে একটা ঝাড়া দিয়ে আমার হাত মাহিনের মুখ থেকে ছাড়িয়ে নেই, না হলে মাহিন আমার হাতের মাংস তুলে ফেলত। এরপর মাহিন খুব জঘন্য ভাষায় হুজুরকে গালি দিতে থাকে আর পা দিয়ে হুজুরের গায়ে লাথি দিতে থাকে। হুজুর এরপর আমাদের জিজ্ঞেস করলেন আমরা সবাই আয়াতুল কুরসি পারি কিনা। সবাই হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলেন যে সবাই একসাথে গুনগুন করে আয়াতুল কুরসি পড়ি জানো। আমরা সবাই গুনগুন করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম আর হুজুর তেলে ফুঁ দিয়ে সেই কাপড় আবার ডুবিয়ে আগুন লাগিয়ে সেটার ধোঁয়া মাহিনের নাকের কাছে দিচ্ছিলেন আর মাহিনের কনিষ্ঠাঙ্গুলি জোরে চেপে ধরে রেখেছিলেন। এরপর হুজুর আগরবাতি দানির মধ্যে নতুন আগরবাতি রেখে সেগুলো জ্বালিয়ে দিলেন আর মাহিন শান্ত হয়ে গেল। এরপর হুজুর বললেন যে ওকে বেঁধে ফেলা হয়েছে, যতক্ষণ এই আগরবাতি না নিভছে ও নড়তে পারবে না। এরপর হুজুর মাহিনকে জিজ্ঞেস করল যে সে কেন এসেছে। হুজুরের কথা শুনে মাহিন বলতে থাকে, করিম হুজুর সেই জিনকে আগে একবার তাড়ানোর পরে জিন প্রতিশোধ নেয়ার জন্য হুজুরের এলাকাতেই ঘুরঘুর করছিল, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছিল না। একদিন সে যেখানে থাকে সেখানে সেই জায়গায় মাহিম চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে আর সেই জায়গায় থুতু ফেলে। ফলে সে রাগান্বিত হয়ে মাহিনের ওপর ভর করে, কিন্তু মাহিনের ওপর সে একদিনে ভর করেনি। সে শুরুতে মাহিনের পিছু নিয়েছে, পরে দেখা দিয়েছে আরো খারাপ কাজ করিয়ে তার ওপর ভর করেছে। মাহিন যখন তার চাচা আশফাকের সাথে গ্রামে গিয়েছিল তখন সেই জিন মাহিনের সাথে সেখানেই ছিল। এবার আসি
ঘটনার মূল টুইস্টে। মাহিনের চাচা আশফাক গ্রামে থাকতো আর তার নিজের এবং মাহিনের বাবার ওয়ারিশের জমি দেখাশোনা করত, আর সেখানে সে চাষাবাদ করত। মাহিন জন্মাবার আগে একবার মাহিনের বাবা আশফাক সাহেবকে বলেছিলেন, আশফাক, আমার যদি সন্তান না হয় জমি জমা সব তোরে আর তোর ছেলেরে দিয়ে দিব। আশফাক সাহেবের মনে সেখান থেকে খুব জঘন্য একটি বুদ্ধির উদয় হয়। সে শেষবার মাহিনকে গ্রামে নিয়ে গিয়ে মাহিনের ওপর কালো জাদু করে, কিন্তু যে কবিরাজের মাধ্যমে কালো জাদু করা হয়েছিল সেই কবিরাজ বুঝতে পারে যে মাহিনের পেছনে অলরেডি একটা জিন লেগেছিল। তাই সেই কবিরাজ চিল পাখি জবাই দিয়ে সেটার মাংস কালো জাদু করে সেই জিনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে সেই মাংস মাহিনের নাভির ভেতরে তার পেটে ঢুকিয়ে দেয়া হয়। আর সেই মাংসের টুকরা দুটোই এক্সরেতে মাহিনের পাঁজরের দিকে দেখা যাচ্ছিল। আর এরপর সেই কবিরাজ সেই জিনকে বাধ্য করে যেন সেই জিন নিজে কালো জাদু করে মাহিনকে আস্তে আস্তে মেরে ফেলে। আশা করি এবার সবাই বুঝতে পেরেছেন যে জিন কেন মাহিনের ওপর কালো জাদু করেছিল। শুরু থেকে শেষ সবটা জানা হয় আমাদের। এরপর আমরা দেখি আগরবাতি প্রায় নিভু নিভু অবস্থায়। তখন হুজুর মাহিনের ওপর একটা সাদা কাপড় দিয়ে মাহিনের শরীরে ঢেকে দিয়ে মাহিনকে ধরতে বলেন, আর আমাদের আবার আয়াতুল কুরসি পড়তে বলেন, আর ওনার ছেলেকে বলেন মুরগিটা নিয়ে আসতে। এরপর হুজুর তেলের বোতল থেকে কিছু তেল মুরগির গায়ে মাখালেন, আর দোয়া পড়ে মুরগিটা মাহিনের সামনে রেখে মাহিনের নাকে আবার সেই কাপড় দিয়ে ধোয়া দিতে থাকেন। আমাদের আয়াতুল কুরসি পড়া শেষ হলে সাথে সাথেই হুজুরের ইশারায় খুব সুন্দর কণ্ঠে একজন মাদ্রাসার ছাত্র আজান দিতে লাগলেন, এবং আজান শেষ হওয়ার সাথে সাথে মুরগিটাকে মাহিনের সামনেই জবাই করে ফেললেন, আর মুরগির শরীরে দোয়া পড়ে সমানে ফু দিচ্ছিলেন হুজুর। যেহেতু মাহিনকে আমি আর নিলয় ধরেছিলাম সেহেতু বুঝতে পারছিলাম যে মাহিন নিস্তেজ হয়ে আসছে। আস্তে আস্তে মাহিন নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর হুজুর বললেন যে মাহিনের ভেতর থেকে জিনটা চলে গেছে, জিনটাকে একটা ধোঁকা দেওয়া হয়েছে। মুরগিটাকে জবাই করার মাধ্যমে জিনটাকে বোঝানো হয়েছে যে আসলে কোনো মুরগি নয়, মাহিনকেই মারা হয়েছে। এখন এই জিন আর মাহিনকে বিরক্ত করবে না, কারণ মুরগিটা মারা যাবার সাথে সাথে জিনটার তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে ভেবে চলে গেছে। হুজুরকে আমি জিজ্ঞেস করলাম প্রতিশোধ কিভাবে সম্পন্ন হলো। হুজুর বললেন যে মাহিনের মৃত্যু। আমি এই কথা শুনে হুজুরকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন যে ধোকার মাধ্যমে মুরগিটাকেই মাহিন ভাবতে বাধ্য করা হয়েছিল জিনটিকে। মুরগির মৃত্যু, তাই সে মাহিনের মৃত্যু ভেবে নিয়েছে, আর এর মাধ্যমেই তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে। সে চেয়েছিল হুজুরকে বিফল করতে, তার সামনে কোনো মাসুমের জান নিতে। তার কাজ হয়ে গেছে, সে চলে গেছে। আর কালো জাদুটাও যেহেতু এই জিনের মাধ্যমেই হয়েছিল, তাই জাদু কেটে গেছে জিন চলে যাবার সাথে সাথেই। কিন্তু মাহিনের বাসায় কিছু তাবিজ আছে বলে জানান হুজুর। উনি বলেন আগামীকাল উনি মাহিনদের বাসায় গিয়ে সেই তাবিজ তুলে আনবেন, আর তাবিজ তোলার পর আগামী 7 দিন যেন মাহিনদের ফ্যামিলির কোনো সদস্য সেই বাসায় না থাকে এমন একটি সতর্ক বার্তাও দেন। অবশেষে রাত 10:05 সম্পন্ন হয় আব্দুল করিম হুজুরের এক্সরসিজম। হুজুর আমাদের এরপর জিজ্ঞেস করেছিলেন যে আমরা আগামীকাল তাবিজ তুলতে যাব কিনা। আমরা হ্যাঁ বলেছিলাম, যদিও চোখের সামনে এত ঘটনা দেখে আর শুনে সাহস হয়নি আমাদের আর সেখানে যাবার। আমি সচক্ষে সব দেখার পর কত রাত ভয়ে কাটিয়েছি তারও হিসাব নেই। তবে খবর পেয়েছিলাম যে মাহিন এখন সুস্থ আর ভালো আছে। এই বলে নাহিয়ান ভাই ওনার ঘটনা শেষ করেন। আজকের মতো এই ছিল আমার ঘটনা। হাই, আমি আবার এসেছি একটি ছোট্ট ঘটনা নিয়ে। আমি যেই ঘটনাটি নিয়ে বলবো এটি হচ্ছে আমার একটি খুব কাছের ফ্রেন্ড, তার বিষয়ে আমি বলতে চাচ্ছি। এমন এই ঘটনাটি শেয়ার করছি। সেটা হচ্ছে আমার একটি কাছের বন্ধু, তাকে নিয়ে তাদের ওর জীবনটা নিয়ে লাইক ওদের সামনে থেকে একটা সুন্দর জুটি ছিল। ওরা দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনে একটা সুন্দর জুটি ছিল। বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, হয়তো 2 বছর পেরোলো এরকম একটা সময়। ঠিক এমন সময়টি আসলে ঘটনাটি ঘটে। দুজনেই চাকরিজীবী ছিল, নিজেদের ফ্যামিলি থেকে একটু দূরে থাকতো। আর হঠাৎ একদিন আমার বান্ধবী খবর পায় টেলিফোনে যে ভাইয়া ওর হাজবেন্ড অফিস থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আর এজন্য তাকে তার কলিগরা হসপিটালে নিয়ে গিয়েছে। আমার বান্ধবী অ্যাকচুয়ালি
খুবই অবাক হয়ে মানে ভাবনায় জর্জরিত হয়ে যায় যে সে একদম সুস্থ মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে গেল এবং তাকে হসপিটালে নিয়ে যেতে হলো। খুব উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সে সাথে সাথে শুনতে পেরে হসপিটালের দিকে চলে যায়। কিছু বুঝতেও পারছিল না যে আসলে কি হলো। গিয়ে জানলো যে ওর হাজবেন্ড হঠাৎ করেই রক্ত বমি করা শুরু করেছিল এবং ডাক্তার দেখলো ভালো করে, কিন্তু কিছু খুঁজে পেল না অ্যাকচুয়ালি কি হয়েছে। কিছুদিন অবজারভেশনে রেখে দিতে চাইলো ডক্টররা, কারণ প্রথমে ভেবেছিল এটা একটা অসুখ হবে, হয়তোবা কিছুদিন থাকলে এটা ধরা পড়তে পারে। কিছুদিনের মাঝেই পরিস্থিতিটা আরো ডে বাই ডে খারাপ হতে থাকলো এবং শুধু বমি না, কখনো নাক দিয়ে ব্লাড পড়ছে, কখনো বা কান দিয়ে ব্লাড পড়ছে, একটু মানে অস্থিরতার মধ্যে যাচ্ছে, চোখ পাল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে, যেটাকে বলে মানে একটু অপ্রাকৃতিক একটা বিষয়গুলো হচ্ছে। কিন্তু ডাক্তার ধরতে পারছে না বেসিকলি কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। অ্যাকচুয়ালি কোনো জায়গায় কোনো সমস্যা ছিল না, তো এর জন্যই তাকে হসপিটালে থেকে যেতে হয়েছে। কোনো কারণ খুঁজে না পারায় তাকে হসপিটালেই থাকতে হয়েছিল। এর মাঝে আমার বান্ধবী কিছুটা চিন্তিত এবং ভাবনায় হারিয়ে যাচ্ছিল এবং শেষ পর্যায়ে ও আমার সাথে শেয়ার করে যে কেউ বা কারা ওর হাজবেন্ডকে নিশ্চয়ই কালো জাদু করেছে। এটা যখন ভালোভাবে জানা দরকার তখন ও আমাকে বলল, চলো আমরা একটি পীর হুজুরের কাছে যাই। আর আমি রাজি হয়ে গেলাম কথাটাতে, কারণ এখন মানুষটিকে বাঁচানোই খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ ডাক্তাররা কিছু করতে পারছে না। যাই হোক, আমরা সেই একজন হুজুরের কাছে গেলাম। গিয়ে অনেক কিছু জানতে পারলাম হঠাৎ করে। উনি খুবই একজন অসাধারণ টাইপের একজন মানুষ ছিলেন। আমি এখন তার বিষয়ে কিছু বলতে চাই না। উনি খুব কম মানুষের সাথে দেখা করেন এবং সরাসরি কথা বলেন, এবং মেবি আমরা খুব লাকি ছিলাম যে ওনার সাথে আমরা কথা বলতে পেরেছি এবং ওনার কাছে গিয়ে বিষয়টি ভালোভাবে জানতে পেরেছিলাম। জেনে খুবই অবাক লাগছিল যে এটাও সম্ভব, আসলে এটাও সত্যি হতে পারে এই ঘটনাটি, যে মানুষের যে কালো জাদু করে এবং সেটা যে এফেক্ট করে এবং সেটা যে আস্তে আস্তে মানুষকে ধীরে ধীরে বিভিন্ন রকম স্টেজে নিয়ে যায়, এটা সত্যি বিস্ময়কর ব্যাপার। যাই হোক, ঘটনার অন্তরালে আরো ঘটনা ছিল। আমরা ওই হুজুরের কাছ থেকে জানতে পারলাম যে এই কাজটি আমার বান্ধবীর আত্মীয় স্বজন থেকেই কেউ একজন করেছে, কিন্তু উনি আমাদের তার নাম বলতে নারাজ, মানে বলতে চাইল না আর কি। শুধু বললেন যে আপনারা ওনাকে সুস্থ দেখতে চাইলে আমি যা যা বলবো সেটা ঠিক ভাবে করতে হবে। আমরা জানতে চাইলাম এবং উনি বললেন কালো জাদুতে কয়েকটা পুতুল ব্যবহার করা হয়েছে, আর এগুলোকে যেভাবে ক্ষত অবস্থায় আমল করে রাখা হয়েছে ঠিক তেমন ভাবেই আমার বান্ধবীর হাজবেন্ড এর অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকবে। এবং এটিও উনি উল্লেখ করেছিলেন যে পুতুলগুলো এক এক জায়গায় মাটিতে পুঁতে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় কয়েকটা দূরত্ব রেখে। আমার গা আসলে শিউরে উঠেছিল হুজুরের কথা শুনে। তারপর মনে পড়লো ওদের ফ্যামিলির অনেকেই চায়নি ওদের বিয়েটা হোক। বেসিক্যালি ওরা যে বিয়েটা করেছে সেটা ওনাদের অপ্রত্যাশিত এক বিষয় ছিল ফ্যামিলির। তবে আমার বান্ধবী যথেষ্ট সহনশীল হয়ে বিষয়টি সমাধান করতে হবে এটা ভাবলো এবং তার জন্য ও বিস্তারিত জানলো ওই হুজুরের কাছ থেকে। জেনেই ও দ্রুত স্থান ত্যাগ করে ওই জায়গায় পৌঁছলো এবং কাউকে কিছু না বলেই ও পুতুলগুলো খুঁজে বের করলো। খুবই আশ্চর্যজনক হলেও সত্যি যে হুজুর যেভাবে বলেছিলেন ঠিক তেমনি বেশ কিছু দূর এবং দূরেই এই পুতুলগুলো মাটিতে ক্ষত অবস্থায় পুঁতে রাখা হয়েছিল। আসলেই গা কাটা দিয়ে ওঠে এমন অবস্থায়। ওগুলোকে হুজুরের কথা মতো তুলে আগুনে পুড়িয়ে ফেলতে বলা হয়েছিল। আর এই সময়টিতে ওর হাজবেন্ড যথারীতি হসপিটালে ছিল। আমরা কাউকেই জানাইনি আসলে কি হয়েছিল, ভেবেছিলাম সমাধান করেই দরকার হলে জানানো যাবে। আমার বান্ধবী এটাই করলো। তবে সব কটা পুতুল এবং
সবকটা পুতুলকে পুড়িয়ে ফেললো, কিছু দোয়া পড়ে, যেটি আসলে হুজুর ইনস্ট্রাকশন দিয়েছিল তেমন করেই কিছু দোয়া পড়ে পুতুলগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। তারপর আবার ফিরে আসা হয়েছিল হসপিটালে। এসে তার কিছুদিনের মাঝে দেখা গেল যে আস্তে আস্তে ধীরে ধীরে আমার বান্ধবীর হাজবেন্ড মানে ভাইয়া সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে, কিন্তু ঘটনাটি আজও কাউকে জানানো হয়নি কেন এবং কিভাবে হয়েছিল। আমার মনে হয়েছিল ওরা আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছিল, তাই নতুন জীবন খুঁজে পায়। এখানে শুধুই ঘটনাটি শেয়ার করেছি, জায়গা বা নাম আমি শেয়ার করতে চাচ্ছি না। প্রকৃতিতে আসলে মাঝে মাঝে এমন বিষয় আমাদের জন্য অপেক্ষা করে, এটাই আমার মনে হলো বেসিক্যালি। আর এই ছিল আমার জীবনের আসলে আমার একটা চোখের সামনে দেখা ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। আজকে পাঠাচ্ছি ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি অন্যরকম ঘটনা। একটি ব্ল্যাক ম্যাজিকের শিকার হওয়া পরিবারকে সাহায্য করতে গিয়ে কিভাবে আরেকটি নির্দোষ পরিবারের ক্ষতি হয়ে গেল, সেটি আজকের ঘটনা। ঘটনাটি শুনেছি আমার খুব কাছের একজন বন্ধুর কাছে, কিন্তু নাম, পরিচয়, স্থান সবকিছু গোপন রাখার অনুরোধ করায় সে সংক্রান্ত কিছুই আমি লিখছি না। ঘটনাটি তার পরিবার এবং তার মামার পরিবারের সাথে ঘটে গিয়েছে। সে যেভাবে ঘটনাটি বলেছে সেভাবেই লিখছি। এই ঘটনাটি ছোট ছোট কয়েকটি অনুঘটনায় ভাগ করে লিখলাম, যাতে শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। ঘটনা 1, 2015 সাল। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। অক্টোবর মাস, সবে দুর্গাপূজা শেষ হয়েছে। এরপর হঠাৎ করেই হার্ট ফেইল করে আমার নানা অক্টোবরের 24 তারিখে মারা গেলেন। আমার নানা ফার্নিচারের ব্যবসা করতেন। নানা যখন মারা যান তখন আমার ছোট মামা সবে মাস্টার্স শেষ করেছেন, কাজেই নানার রেখে যাওয়া ব্যবসার হাল তিনিই ধরেন। নানার দোকানটি যে এলাকায়, সেখানে পাশাপাশি অনেকগুলো ফার্নিচারের দোকান ছিল এবং সবগুলোর ব্যবসাই মোটামুটিভাবে মন্দা যাচ্ছিল। এমন অবস্থায় দোকানটিকে রেখে নানা পরলোক গমন করেন। আমার বড় মামা বিদেশে চাকরি করায় এবং তিনি পরিবার সহ সেখানে থাকায় তিনি সেই মুহূর্তে দেশে আসতে পারেননি। তিনি সহ অনেকেই আমার নানি ও ছোট মামাকে বলেছিলেন দোকানটি বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু অনেকটা জেদ করেই নানি আর ছোট মামা ঠিক করেন যে তারা নানার ব্যবসাকে সামনে এগিয়ে নেবেন। নানার পরলোক গমনের সপ্তাহখানেক পর পরিস্থিতি সামান্য স্বাভাবিক হলে ছোট মামা দোকান চালু করেন। নানার ব্যবসার অবস্থা তিনি আগে থেকেই জানতেন, তাই ব্যবসায় আসার পর তিনি ঝুঁকি নিয়ে বড় বড় কয়েকটি স্টেপ নেন, যেমন নতুন নতুন ডিজাইন ও কালেকশনের ফার্নিচার আনা, কাঠের পাশাপাশি বাঁশ ও বেতের ফার্নিচার বিক্রি, হোম ডেলিভারি চালু, ক্রেতার পছন্দ অনুযায়ী অর্থাৎ কাস্টমাইজড আসবাব তৈরি করে দেয়া ইত্যাদি। ছোট মামা, নানি ও আমার মা খুব ভয়ে ভয়ে ছিল যে এত টাকা ইনভেস্ট করে এত ঝুঁকি নেবার পরেও যদি ব্যবসায় কোনো উন্নতি না ঘটে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাতারাতি আমাদের ব্যবসার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। ছোট মামাও নিজের সততা ও সুন্দর ব্যবহার দিয়ে সকলের আস্থা অর্জন করে নেন। মোটামুটি মাসখানেকের মধ্যেই আমাদের ফার্নিচার শপ সারা শহরে অনেক পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে। ঘটনা 2, 2017 সালে 26 মার্চ। সেদিন ছিল আমাদের মহান স্বাধীনতা দিবস। মাঝখানে প্রায় 1.5 বছর কেটে গিয়েছে। এর মধ্যে ছোট মামা বিয়ে করেছেন এবং আমার ছোট মামি ছিলেন তখন সন্তান সম্ভবা। সরকারি ছুটি হওয়ায় আমি, মা, বাবা ও আমার ছোট বোন সেদিন বাসাতেই ছিলাম। হঠাৎ করে নানির ফোনে নানি শুধুই কাঁদছিলেন, ঠিকমতো কথা বলতে পারছিলেন না। পরে মামার কাছে ফোন দিয়ে দিলেন। মামা যা জানালো তা শুনে হতবাক হয়ে গেলাম। আমার ছোট মামি গর্ভের সন্তানটি গর্ভেই মারা গেছে। ঘটনা 3, দ্বিতীয় ঘটনার প্রায় 1.5 মাস পরের কাহিনী। হঠাৎ মাঝরাতে ছোট মামার ফোন। আমার মা বাবা কিছুক্ষণ আলোচনা করে আবারও নানা বাড়ি যাবার সিদ্ধান্ত নেন এবং তারা সেখানে কিছুদিন থাকার প্রস্তুতি নিয়ে যান। আমি এবং ছোট বোন বাসাতেই ছিলাম। যেহেতু আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে ছুটি কাটাচ্ছি, তাই বাসার কাজকর্ম মোটামুটি আমি সামলে রেখেছিলাম। এভাবে 4 দিন কেটে গেল। ঘটনা 4,
এক সপ্তাহ পরে একদিন আমার আদরের ছোট বোনকে স্কুল থেকে ফেরার পর দেখে আমরা সবাই ভীষণ চমকে উঠি। আমার বোনটির শরীরে একরাশ ক্লান্তি আর অসুস্থতার ছাপ, শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু সকালবেলা স্কুলে যাবার সময় সে একদম ঠিকঠাক ছিল। এই 6 ঘন্টার মধ্যে কিভাবে এসব হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, তার গোসল ও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে ওঠার পর আমার বোন মোটামুটি স্বাভাবিক হয়। আমার মনে একটু স্বস্তি আসলে আমার বাবা মাকে মোটেও স্বাভাবিক লাগছিল না। দুজনকে ভীষণ চিন্তিত এবং বিচলিত মনে হচ্ছিল। কি হয়েছে জিজ্ঞেস করি, কিন্তু কোনো উত্তর দেন না তারা। আমার কাছে তাদের এই আচরণ ঠিক স্বাভাবিক লাগছিল না। ঘটনা 5। এর প্রায় 5 দিন কেটে যায়। প্রতিদিনই একটা ঘটনা ঘটতে থাকে, যা মোটেও স্বাভাবিক নয়। আমার বোন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সুস্থ স্বাভাবিক অবস্থায় স্কুলে যেত, কিন্তু ফিরত ভীষণ অসুস্থ হয়ে। ওর বন্ধুদের সাথে আমরা যোগাযোগ করে জানতে পারি যে ও নাকি কয়েকদিন ধরে ক্লাসে গিয়ে মন মরা হয়ে বসে থাকে, কারো সাথে কথা বলে না। কিন্তু বাসায় আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট নিলে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মা বাবা প্রতিদিনই তাদের ঘরে আলোচনা করেন, বিভিন্ন ফোন নাম্বারে ফোন করে কথা বলেন, প্রায়ই তারা একসাথে কোথায় যেন বেরিয়ে যান। তৃতীয় দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর 5ম দিন বলেন যে ওর শরীর নাকি একদম সুস্থ। আমরা আকাশ থেকে পড়লাম, এটা কেমন করে সম্ভব? সেই রাতে আমার খুব দুশ্চিন্তা হয় এবং আমরা দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাই। ঘটনা 6। পরদিন ভোর 5:30। সেদিন ছিল শুক্রবার। মা বাবা খুব ভোরে আমাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং তাড়াতাড়ি তৈরি হতে বলেন। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, আমরা এই সময় কোথায় যাচ্ছি? তারা বললেন, এখন এত কিছু বলে বোঝানোর সময় নেই, যেটা বলছি সেটা করো। আমি আর কিছু বললাম না। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে একটি সিএনজি আগে থেকে দাঁড়িয়ে ছিল। আমরা রওনা দিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমাদের সিএনজি এসে একটা পুরনো টিন শেডের ঘরের সামনে থামলো। প্রায় সাথে সাথেই ঘরের ভেতর থেকে একজন আনুমানিক 6 ফুট উচ্চতার বিশাল দেহী বৃদ্ধ বেরিয়ে এলেন। দেখে বুঝলাম তিনি একজন হিন্দু কবিরাজ বা তান্ত্রিক। তিনি এসে আমাদের বাড়ির ভেতর নিয়ে গেলেন। এরপর তিনি বাবা ও মাকে নিয়ে ভেতরের ঘরে গিয়ে কথা বলতে শুরু করলেন। আমি আর আমার বোন বাইরের বারান্দায় বসেছিলাম। কি যে হচ্ছে আমি তখনও পরিষ্কার বুঝতে পারছিলাম না। এটুকু বুঝলাম যে আমার বোনকে এখন কবিরাজ চিকিৎসা করানো হবে, কিন্তু আদৌ তাতে কোনো লাভ হবে? এসব যখন ভাবছি তখনই ভেতরের ঘর থেকে তান্ত্রিক বলতে শুরু করলেন, ওই দেখো, তোমার ছেলে আমাকে সন্দেহ করতে শুরু করেছে। তুই চিন্তা করিস না ছোকরা, তোর বোনকে আমি সুস্থ করতে পারবো। 56 বছর ধরে আমি তন্ত্র সাধনা করছি, এরকম হাজার হাজার লোককে সারিয়ে দিয়েছি আমি। তোর বোনও সুস্থ হয়ে উঠবে। আমি বেশ বড় একটা ধাক্কা খাই। আমার মনের কথাগুলো তিনি কেমন করে জানতে পারলেন? সেই থেকে তার প্রতি আমার একটা বিশ্বাস জন্মায়। মা বাবার সাথে কথা শেষ হলে তিনি আমাদের বিদায় দেন এবং আমাদের ঠিকানা লিখে রাখেন। তিনি জানালেন পরদিন তিনি আমাদের ঠিকানায় আসবেন। ঘটনা 7। পরদিন খুব সকালবেলা তান্ত্রিক তার 2 জন শিষ্যকে নিয়ে আমাদের বাসায় এলেন। সেদিন আমার বোন স্কুলে যায়নি। সেদিন তান্ত্রিক ও তার শিষ্যরা আমার বোনের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। আমরা 4 জন বাইরে থেকে বুঝতে পারছিলাম না তারা কি করছেন। তান্ত্রিক বলছেন ওনার কয়েক ঘন্টা পর্যন্ত লাগতে পারে, কিন্তু অবাক করা ব্যাপার হলো 1 ঘন্টার ভেতরেই তান্ত্রিক শিষ্য সহ বের হয়ে এসেছেন। এবারে তিনি আমাদের যা বললেন তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তোদের মেয়েকে কালো জাদু করা হয়েছে। আমরা সবাই পাথর হয়ে গেলাম। আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমার ফুলের মতো নিষ্পাপ ছোট্ট বোনটিকে বিনা দোষে কেন কালো জাদু করা হলো তা বুঝে উঠতে পারিনি। নিজেদের মধ্যে তো এমন কেউ নেই যে সব করতে পারে, কারণ কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদের কোনো ঝগড়া বা কথা কাটাকাটি হয়নি। তান্ত্রিককে আমার মনের প্রশ্ন জিজ্ঞেস করলে উনি বলেন, তোর বাবা মা সবটা জানেন। কথা শুনে আমার বিস্ময়ের কোনো সীমা ছিল না। মা বাবা কিভাবে প্রথম থেকেই জানতেন? যাই হোক, তখন আমি আর কোনো কথা বলিনি। তিনি বলতে লাগলেন, তোদের ছোট মেয়েটার ওপর কালো জাদু করে একটা জিন চালান করা হয়েছে। তোদের মেয়ের স্কুল ব্যাগের ভেতর খুব কৌশলে জিন দ্বারা একটা তাবিজ সেলাই করে দেওয়া হয়েছে, যার কারণে এই ব্যাগটা যতক্ষণ ওর সাথে থাকতো ততক্ষণ ও খুব অসুস্থ বোধ করত। যারা এই কালো জাদু করেছে তারা চেয়েছিল তোর মেয়েকে মেরে ফেলতে, কিন্তু সৌভাগ্যবশত আমি আমার কাজ শেষ করে চলে এসেছি এবং আজ
এখানে এসেছি, সেই কারণেই ও এখনো বেঁচে আছে। এখন যা হবার তা হয়ে গেছে। আমি স্কুল ব্যাগটি পুড়িয়ে ফেলবো এবং বাসাটি সুরক্ষিত করে যাব। তোমাদেরকে একটি বিশেষ রত্ন দিয়ে যাচ্ছি, সেটি দিয়ে একটি আংটি বানিয়ে সবসময় মেয়েকে বাম হাতের মধ্যমা আঙ্গুলে পরিয়ে রাখতে হবে আজীবন। তবে তোর মেয়ে সম্পূর্ণ সুস্থ হতে আরো 1 মাস লাগবে। এই বলে তিনি স্কুল ব্যাগটি ভালো করে পোড়ান এবং বাসা বন্ধ করে দেন। তারপর তিনি রত্ন দান করে দক্ষিণা এবং রত্নের মূল্য নিয়ে চলে যান 2 শিষ্য সহ। আমরাও অনেকটা নিশ্চিন্ত হই। ঘটনা 8। সেদিন রাত 12টা। তখন খাওয়া দাওয়ার পর আমার ছোট বোন ঘুমিয়ে পড়েছে। আমি তখন মা বাবাকে পিড়াপিড়ি করতে থাকি পুরো ঘটনা শোনার জন্য। তখন মা বাবা আমার জেদের কারণে বাধ্য হন আমাকে সবকিছু খুলে বলতে। এরপর যা শুনি তা মনে হলে এখনো আমি শিউরে উঠি। ঘটনা 9। মা বাবা আমাকে যেভাবে পুরো কাহিনীটি বলেছেন আমি সেভাবেই শেয়ার করছি। তোর নানা যখন জীবিত ছিল তখন ওনার ব্যবসায় মন্দা যাচ্ছিল। তিনি মারা যাবার পর যখন তোর ছোট মামা ঝুঁকি নিয়ে রাতারাতি ব্যবসায় সাফল্য পেয়ে যায়, তখন আশেপাশের একদল ফার্নিচার ব্যবসায়ী খুব ঈর্ষান্বিত হয়। আস্তে আস্তে তারাও ব্যবসায় পরিবর্তন আনতে শুরু করে। কিন্তু ততদিনে তোর মামা যে উচ্চতায় পৌঁছে গেছে তার সে জায়গা ছুঁতে পারেনি তারা। তাই বাকি ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন একজোট হয়ে ব্ল্যাক ম্যাজিক করার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে একজন কবিরাজের সাথে যোগাযোগ করে, কিন্তু সে ব্ল্যাক ম্যাজিক করতে রাজি হয় না। অনেক টাকার বিনিময়ে সেই লোকটি রাজি হয়, কিন্তু সেই লোকটি তুলনামূলক কম বয়স্ক এবং স্বল্প অভিজ্ঞ হওয়ায় সে ব্ল্যাক ম্যাজিকের নকশায় সামান্য একটু ভুল করে ফেলে। ব্যবসায়ীরা চেয়েছিল মামাকে যাতে সর্বশান্ত হয়ে পথে বসতে হয়, কিন্তু নকশার ভেতর ভুল থাকায় ঘটনা ঘটে যায় অন্য। তোর ছোট মামির গর্ভের সন্তানটি মারা যায় এবং তোর মামির গর্ভে আর কোনো সন্তান আসবে না। তোর হয়তো মনে আছে আমরা দুজনে তোর নানার বাড়িতে গিয়ে 4 দিন ছিলাম। সে সময় তোর মামা আমাদের ফোন করে বলেছিলেন যে তোর মামি নাকি ঘুম থেকে উঠে হঠাৎ করে রক্তবমি করতে করতে অজ্ঞান হয়ে গেছে। ফোন পেয়ে আমরা সাথে সাথে সেখানে যাই। তোর মামি সারাদিন সেন্সলেস ছিল। গভীর রাতে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর দেরি না করে তোর নানির পরামর্শে আমরা দুজনে মিলে সেই বৃদ্ধ তান্ত্রিকের সাথে যোগাযোগ করি এবং তার কাছে যাই। পরদিন তিনি বাড়িতে এসে মামা মামিকে এক নজর দেখেই বুঝে ফেলেছিলেন যে তাদের ওপর কালো জাদু করা হয়েছে। শুরুতে যা যা বলেছি সবকিছুই সেই তান্ত্রিকই বলেছে আমাদের। সেই তান্ত্রিক তোর মামা মামিকে আলাদা আলাদা রত্ন দিয়ে তা আজীবন পড়ে থাকতে বলেন এবং নানার বাড়ি ও দোকান তিনি বন্ধ করে দেন। পুরো ব্যাপারটি গোপনে হলেও দুর্ভাগ্যবশত কোনো এক ব্যবসায়ী ওই তান্ত্রিককে আমাদের দোকানে দেখে ফেলেন। এরপর তারা বুঝতে পারেন যে আমরা তাদেরকে সাহায্য করেছি বলেই তোর মামা সুরক্ষিত আছে। তাই এরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমাদেরও ক্ষতি করার সিদ্ধান্ত নেয়। ওই ঘটনার 4-5 দিন পর এক রাত্রে আমরা দুজনে একই স্বপ্ন দেখি। একটা জমাট বাঁধা ধোয়ার অবয়ব নিকষ কালো অন্ধকারে ঘুরঘুর করছে আর ফিস ফিস করে হিংস্র স্বরে বলছে, আমাকে আমার কাজ করতে দিলি না তো, এবার দেখবি তোদের আমি কি হাল করি। এই স্বপ্ন দেখার পর আমাদের হুঁশ উবে গেল। এসব কি দেখলাম আমরা? দুজনেই মাঝরাতে একই দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠি। খুব ভয় ভয়ে থাকি। আমরা আবারও সেই বৃদ্ধ তান্ত্রিকের সাথে যোগাযোগ করি, কিন্তু তিনি অন্য একটি সমস্যার সমাধান করতে বাংলাদেশের অন্য একটি বিভাগে গিয়েছিলেন তখন। এর মধ্যেই মেয়েটা এভাবে অসুস্থ হয়ে পড়ল। আমাদের ভাগ্য ভালো যে 5 দিনের দিন তিনি আবার ফিরে এসে সবকিছু সমাধান করে দিয়ে গেছেন। আর কি কি হলো সেটা তো তুই নিজেই দেখেছিস। আমাদের কাজকর্মের জন্য আমাদের নিষ্পাপ মেয়েটাকে এভাবে ভুগতে হলো বলে দুজনেই কান্নায় ভেঙে পড়েন। আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছি। কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। সত্যি ভালো কাজ করতে গেলেও যদি জীবনটা দুর্বিষহ হয়ে যায় তবে কয়জন চাইবে ভালো কাজ করতে? তার উত্তর আমার এখনো জানা নেই। এই ছিল আমার মূল ঘটনা। হ্যালো রাসেল ভাই, আমার নাম সোহাগ চক্রবর্তী, আমি যশোর থেকে বলছিলাম। তো আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আমার বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওর যে বাসাতে থাকে যশোরে একটা জায়গায়, তো সেই বাসা কেন্দ্রিক কিছু ঘটনা। তো ব্যাপারটা হলো এমন, আমার যে বোনাই উনি একটা প্রতিষ্ঠানে চাকরি করে, বিভিন্ন সময় এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যায় আর কি। তো খুলনা থেকে যখন ট্রান্সফার হয়ে যশোরে আসে, বাসা পরিবর্তন, নতুন বাসা দেখা হয়। তো ওরা আমাকে ফোন করে যে আসলে সোহাগ তুমি একটু তো আসা লাগবে,
বাসা ট্রান্সফার তো অনেক একটা কঠিন ব্যাপার, এটা তুমি একটু আসলে আমরা কয়েকজনে মিলে দেখে শুনে আর কি করতে পারি। তো আমি চলে গেলাম সকালে বাইক নিয়ে ওদের নতুন বাসার ওখানে, গাড়িতে করে মালামাল আসলো, আমরা সব মালামাল দেখে শুনে বুঝে রুমে তুললাম। এখন প্রথম দিন যখন বাসায় ওঠা হয় তখন আসলে একটা ব্যাপার থাকে যে বাসার ভেতরের রুমগুলো পরিষ্কার করা, ঝাড়ু দেয়া বা এই সব কিছু করতে করতে দিন পার হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়াটাও তেমন ভাবে আর কি হয়ে উঠছিল না, রাইস কুকারে একটু টুকটাক রান্না করে খাওয়া দাওয়া। তো আমরা সব মালামাল, যেহেতু বাসাটা ছিল 5 তলাতে এবং অনেক বড় একটা বিল্ডিং, প্রায় 25 থেকে 26টা ইউনিট আলাদা আলাদা করে অনেক জায়গা নিয়ে, 5 তলা বিল্ডিং হলেও অনেক জায়গা নিয়ে একটা বিল্ডিং, সেখানে 25, 26টা, 27টা ইউনিট আছে, সেখানে সব আলাদা আলাদা 25, 26টা, 27টা ফ্যামিলি থাকে। তো অনেক বড় একটা বিল্ডিং। তো 5 তলাতে ওর উপরে তখন আর কি কোনো বিল্ডিং, মানে উপরে আর কোনো তলা ছিল না, ওইটাই ছিল টপ ফ্লোর। ওর পরে আর কি ছাদের ঘর ছিল, এরকম আর কি। তো আমরা রুম টুম মোটামুটি ডেকোরেশন করতে করতে অনেক বেশি সময় চলে গেছিল, আমরা আর কি বেড টেড গুলো সেট করতে পারছিলাম। তো আমরা ফ্লোরিং করে সবাই ঘুমাবো এরকম একটা পরিকল্পনা। তো রাত্রে তখন 11টা 12টা, আমার বোন বাইরে একটা বেলকনি ছিল, বেশ খুব সুন্দর একটা জায়গা, অনেক বাতাস, তো সেখানে গিয়ে ও দাঁড়িয়ে আছে। এর মধ্যে কি হচ্ছে, ও বারবার আমাদের বলছে তোরা একটু বেড টেড সেট কর, এই জিনিসটা কর, ওই জিনিসটা কর। তো আমাদের কষ্ট হয়ে যায়, আমরা ওইটা আর কি ওর কথা তেমন গুরুত্ব দিচ্ছি না। ও আমাদের পরে রেগে মেগেই একবার ওখানে যে একভাবে ওখানে দাঁড়িয়েছিল। তো হঠাৎই ও দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসলো, আসার পরে বলছে কে যেন গেল বাইরে দিয়ে। এখন আমরা বলছি কে যাবে, এটা তো 5 তলার বেলকনি, তো এটা তো আর গ্রাউন্ড ফ্লোর না যে সামনের দিয়ে কেউ চলে যাবে, এখানে তো যাওয়া পসিবল না। তখন ও বলছে যে কেউ একজন গেল সামনে দিয়ে এবং সে আমাকে বলে গেল যে গলায় দড়ি দিয়ে মর। এটা কেমন কথা, কে যাবে এখান থেকে? আমরা বললাম তোর কোনো ভুল হবে, এখানে আশপাশে পাশে আরো কিছু বিল্ডিং আছে, হয়তো কেউ এরকম কথা বলতে পারে, তো এটা তেমন কিছু না। প্রথম দিন আমরা যদিও ব্যাপারটা মেলা একটা গুরুত্ব দিলাম না। তো পরের দিনও সেম অবস্থা, ঠিক 12টা 12:30টার সময় আমার বোন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ কেউ একটা আলুর মতো চলে গেল পাশ দিয়ে এবং বলল গলায় দড়ি দিয়ে মর। এটা আমাদের কাছে একটা কেমন লাগলো, এবং যখন আলোটা পাস হয়ে গেল তখন একটা যে গরম ভাব থাকে, মনে করেন চুলার পাশে যদি আপনি দাঁড়ান তখন যে শরীরে ভাব, একটা গরম একটা বাতাস লাগে, গরম একটা আবহাওয়া লাগে, সেইটা একদম পুরোপুরি আমরা বুঝতে পারলাম। আমরা সাথে সাথে রুমে চলে আসলাম। এখন ওই দিনকে আমি জাস্ট মানে আমার ঘুমাইতে বেশি রাত হয়ে যায়, একটু ফেসবুকিং করা, ইউটিউবিং করা, আমি সাধারণত ফ্রিল্যান্সিং করি, তো সেক্ষেত্রে আমার ঘুমাইতে অনেক বেশি রাত হয়ে যায়। তো ওদের ওখানে যেহেতু আসলে সুযোগগুলো ছিল না, আমি মোবাইলে একটু মোবাইল চাপাচাপি করছি, একটু ভিডিও টিডিও দেখছি, এই করতে করতে রাত তখন 1টা। তো 1টার পরে আমি বেডে শুয়ে আছি, তখন মনে হচ্ছে কেউ যদি খুব শক্ত হাতে ওয়ালের গায়ে ঘুষি মারে, যেমন একটা শব্দ হবে, 3টা করে ঘুষি, ধূপ ধূপ ধূপ, এরকম। এইটা কিছু বিরতিতে বিরতিতে, ধরেন 5 মিনিট পরে আবার ধূপ ধূপ ধূপ, এইভাবে ঘুষি মারা হচ্ছে। তার কিছু সময় পর থেকে ছাদের উপর দিয়ে মনে হচ্ছে কেউ হাঁটাচলা করছে এবং তার পায়ের শব্দ প্লাস নুপুরের শব্দ শোনা যাচ্ছে। আসলে এই ব্যাপারগুলো খুবই কমন, এটা আসলে অনেকে মানে বিরক্তিকর একটা ব্যাপার হয়ে গেছে, সবাই বলে যে এটা কমন, এরকম সমস্যা হতেই থাকে। তো আমার মনে হলো যে এটা প্যারানর্মাল ব্যাপার আছে, থাক, এমন এটা আসলে তেমন কোনো ব্যাপার না। আমি ওইটা তেমন কিছু বললাম না।
এবার সকাল বেলায় আমি ওই দিন চলে আসব, সকাল 7টার দিকে আমি বাইকে চলে আসব বাড়িতে। তখন আমি আমার বোনকে বলছি যে এখানে প্যারানর্মাল তেমন কোনো ব্যাপার হয়তো থাকতে পারে, আমি রাত্রেবেলা এরকম শুনছি, তা তোরা একটু সাবধানে থাকিস। সেটা তেমন ব্যাপার না, কারণ এর আগে আমার সাথে অনেক কিছু ঘটেছে, অনেক বড় বড় কিছু, সেই ক্ষেত্রে আমি এটারে তেমন একটা গুরুত্ব দিলাম না। তো আমি বাড়িতে আসতে আমার 1 ঘন্টা সময় মতো লাগে বাইকে। 1 ঘন্টা পরে যখন আমি বাড়িতে চলে আসলাম, তখন আমার বোন আমাকে ফোন দিয়ে জানাচ্ছে যে আসলে তুই রাত্রে যখন 1টার সময় বললি যে এরকম শব্দ শুনছিস, ঠিক ওই আমাদের পাশের ইউনিটে রাত 1টার সময় এক মহিলা তিনি গলায় দড়ি দিয়ে মারা গেছে। এবং ওই অ্যাডজাস্ট টাইম ওই সময়ে, তো এটা একটা কেমন ব্যাপার, মানে ও ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা ভয়ের বা আতঙ্কের মধ্যে চলে আসছে যে আসলে কি হলো, এটা মারা গেল, আমরা নতুন বাসায় আসলাম, এটা কেমন একটা অবস্থা। তো 1-2 দিন 5 দিন চলে গেলে আস্তে আস্তে মানুষ সবাই ভুলে যায়, এটা তেমন মনে রাখে না। তো এরকম হলো। এরপর থেকে ব্যাপারটা কি, কন্টিনিউয়াসলি ওই বিল্ডিং এ 27টা ইউনিট থাকলে 27টা ইউনিটের লোকেরাই শুনতে পাওয়া শুরু করলো যে ওয়ালে ঘুষি মারে, পাশাপাশি ছাদের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, অনেক সময় অনেক ভারী বল, ধরেন যেমন লোহার বল যদি ছাদের পরে ফেলা হয় যেমন জোরে শব্দ হতে পারে, বা ইট বা পাথর ফেললে যেমন শব্দ হতে পারে, বা ইট যদি ঘষে নিয়ে যাওয়া হয় যেমন শব্দ হতে পারে, এরকম শব্দ হওয়া শুরু হয়ে গেল। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, ওদের ওই বিল্ডিং এর ছাদের উপরে চোর অনেক সময় আশপাশ দিয়ে আসে, আশপাশের বিল্ডিং থেকে আসে বলে সিসিটিভি ক্যামেরা সেট আপ করা আছে। তো ওরা সবাই মিলে বাড়িওয়ালাকে যখন বললো, তখন বাড়িওয়ালা 3 তলাতে থাকে, উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে রাত 12টা 12:30টার পর বা এরকম 1টার সময় যখনই শব্দটা শুনতে পাও আমার এখানে চলে আসো, তারপরে আমি দেখি যে কি অবস্থা হয়। তো সবাই যেই পরদিন রাত্রে এরকম শব্দ শুনতে পায় সবাই চলে আসে ওই বাড়িওয়ালার ওখানে, সে বলে আপনি একটু সিসিটিভিতে দেখেন তো কি অবস্থা। তো একটা মজার ব্যাপার রাসেল ভাই, যে আমরা সবসময় শুনি যে ক্যামেরাতে আসলে প্যারানর্মাল কোনো কিছুর উপস্থিতি দেখা যায়, কিন্তু আসলে মজার ব্যাপার এখানে ক্যামেরায় কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। কিন্তু আর একটা ব্যাপার, যদি ধরেন ইট দিয়ে ছাদের উপরে ঘষে নিয়ে যাওয়া হয়, ক্যামেরার কাছাকাছি যতটুকু জায়গায় ফোকাসে আসে সেখানে দেখা যাচ্ছে ঘষে নিয়ে যাওয়া দাগ পড়ছে, কিন্তু আসলে কি দিয়ে ঘষা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু লাল লাল দাগ পড়ছে। এবার বাড়িওয়ালা বললো যে আসলে ব্যাপারটা ওখানে ছাদে যেয়ে দেখতে হবে কি অবস্থা। তো সবাইকে সাথে করে নিয়ে ছুটে যে তারা ছাদে দরজা খুলে ফেললো, ছাদের দরজা খোলার পরে দেখা যাচ্ছে যে না, আসলে ওখানে কোনো সাউন্ড বা কোনো কিছুই নাই, কিন্তু সেই দাগগুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অনেক অনেক দাগ, অনেক ঘষাঘষি করা হচ্ছে এরকম একটা দাগ ছাদের উপরে আছে, এবং অনেক ইট বা নুড়ি পাথর এরকম অনেক কিছু ওখানে ফেলানো। তো একটা পর্যায়ে সবাই এই ব্যাপারগুলোর সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। বাড়িওয়ালা অনেক চেষ্টা করে যে ওখানে আপনার বাসাটাকে বন্ধ করার জন্য, অনেক হুজুরকে ডেকে এনে তারা বিভিন্ন সময়, আমি মাঝে শুনলাম যে সরিষা বা অন্য কিছু পড়ে বাড়ি বন্ধ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে কোনোটাই কোনো লাভ হয়নি। ব্যাপারগুলো কন্টিনিউয়াসলি ভাবে ঘটতে থাকে। এক পর্যায়ে ওই বাড়িতে বাড়িওয়ালা ওই বিল্ডিং এর উপরে আরো 1 তলা বৃদ্ধি করেছে। এখন সেইটা বৃদ্ধি করার পরে এই প্যারানর্মাল ব্যাপারগুলো আরো 2 গুণ 3 গুণ ভাবে বাড়া শুরু হয়ে গেছে। সেটা যদি আমি আজকের ঘটনায় বলতে যাই তো অনেক বড় হয়ে যাবে, তো আমি এই পর্যন্তই বললাম। আগামী দিন আমি এর বাকি অংশ, সেখানে আরো কি কি হচ্ছে সেটা আপনাকে আমি আরো ডিটেইলসলি জানাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ বেলালউদ্দিন। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার মায়ের মুখ থেকে শোনা। ঘটনাটা হচ্ছে হাতিয়া, নোয়াখালী, আমাদের হোম ডিস্ট্রিক্ট, আমরা ওইখানে থাকি। আমার আম্মু হাতিয়াতে, ওসখালী হচ্ছে শহর,
উসখালি থেকে হচ্ছে আপনার এই 20 কিলোমিটার কি 25 কিলোমিটার পর হচ্ছে আপনার আলাদিগ্রাম নামের একটা আয়া আছে, সাগরিয়া নামের জায়গা আছে। ওটা গ্রাম সাইড, অনেক গ্রাম, বনগ্রাম। আমার নানুর বাড়ি হচ্ছে ওখানে। এক নামে আলাদিগ্রামে এক নামে সবাই চিনে, সেটা হচ্ছে আলেমিয়া হাজিদের বাড়ি। আলেমিয়া হাজিদের বাড়ি বললে সবাই বাসাটা বলা হয়েছে হচ্ছে আমার নানুর বাড়ির বাসার ক্যাটাগরিটা ছিল এমন, দিনের বেলা মানুষ চাইতে গায়ে লম দাঁড়ায় দিত, ভয় রাখতো, রাতের বেলা দূরের কথা। আমার আম্মু ছিল অত্যন্ত সাহসী। আমার আম্মু আব্বুর সাথে বিয়ে হওয়ার পরে আমার আম্মুকে নিয়ে আব্বু মুস্কালিতে চলে আসেন। হচ্ছে আমার মামা কয়েক বছর পর বিয়ে করেন। সে কয়েক বছর পর বিয়ের পরে হচ্ছে 1 বছর পরে ওনাদের আমার মামি প্রেগনেন্ট হন। প্রেগনেন্ট হওয়ার পর হচ্ছে গ্রামে প্রেগনেন্ট হলে তো হচ্ছে ওই সময় চিকিৎসার খাত অত ভালো ছিল না, যার কারণে গ্রামে ধাত্রী দিয়ে হচ্ছে ওনাদের ওই সময় ধাত্রী থাকতো, ধাত্রী দিয়ে বাচ্চা প্রেগনেন্সি কমপ্লিট করতো। হচ্ছে আমার আম্মুকে ফোন দেওয়া হয়েছে যে যেদিন প্রথম দিন যখন ব্যথা উঠছে, পেন উঠছে, তখন আপনার আমার আম্মুকে ফোন দেন। 2 দিনের পর আমার আম্মুকে ফোন দিচ্ছে, 2 দিন ধরে বাচ্চা হচ্ছে না। 2 দিন পর বাচ্চা হচ্ছে না। আমার আম্মু যে রাত্রে সন্ধ্যাবেলা আসছে, দেখতেছে মানে 3 দিন ওভার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, রাতের 10টা হয়ে গেছে। তখনকার আমার নানা বলতে পারেন, আমার আম্মুর আব্বু যে ওইখানে থাকতেন, আর ওখান থেকে কিছুটা দূরে, মানে ওই গ্রামে আমার আম্মুকে চিনে না এমন কেউ নেই। কিছু দূর দূরে হচ্ছে একজন কবিরাজ ছিলেন। তো আমার নানু আমার নানি আমার আম্মুকে বলে যে তুই আর আমার এক খালা ছিল, আমার ছোট খালাকে নিয়ে যাও, ওই খনকার ধরে যাও, কিছু তাবিজ কিছু নিয়ে আসো, যে আজকে 3 দিন ধরে বাচ্চা হচ্ছে না। দেন হচ্ছে আমার আম্মু অন্ধকার গ্রামের রাস্তা, আর হচ্ছে বললাম রাসেল ভাই, রাস্তা দিয়ে মানে ওনাদের বাসা এরিয়াটা এমন ভয়ানক ছিল, রাত্রে বেলা থাক দূরের কথা, মানুষ দিনের বেলা যাইতে ভয় পাইতো, মানে গায়ের লোম গায়ে যেত। চারদিকে হচ্ছে এত গাছ খোলা ছিল, বিশাল একটা বাসার দরজা, মানে বাসায় ঢোকার আগে বিশাল একটা পুকুরের চারপাশে এমন ভাবে ব্যাত গাছ দিয়ে লাগানো আছে, তাল গাছ আছে, তুলা গাছ, সব ধরনের গাছের কারণে খুব ভয়ঙ্কর লাগে। মানে ঢুকতে একবারে নিশ্চুপ নিস্তব্ধ, মানে এক কোনায় কেউ যায় না, পুকুরের এক কোনায়, মানে ওই তাল গাছের এক কোনায় কেউ যায় না ভয়ে। এখন একটু দোলামেলা মানে খোলামেলা হয়ে গেছে। তারপর হচ্ছে আমার আম্মু আস্তে আস্তে রওনা দিল। আমার আম্মুর হাতে একটা বিদেশি লাইট ছিল ওই সময়ের, মোটা অনেক পাওয়ারি। ওই লাইট দেওয়ার পর হচ্ছে আমার আম্মু আস্তে আস্তে যাওয়ার সময়, আমার আম্মু মানে বাসা থেকে বের হওয়ার পর যখন পুকুর দরজা আসছে, মানে পুকুরটা ওভারটেক করবে, তখন থেকে শুরু হচ্ছে বাসা, মানে আমার আম্মুদের পিছনে সব গাছ ঘোড়া, মানে গাছ যতগুলো আছে সব গলি ফেলা দিয়ে দিতেছে, সব এলোমেলো, মানে বাতাস সব লন্ডভন্ড করে দিচ্ছে। পিছনে সামনে কোনো বাতাস নাই, মানে পিছনে সব লন্ডভন্ড করে দিচ্ছে। আম্মু অত্যন্ত সাহসী ছিল। আমার আম্মু খালার হাত ধরে ফেলছে, ধরে আস্তে আস্তে লাইট তো বন্ধ করে নাই, লাইট চালানো। এই হচ্ছে আপনার বাসা থেকে দরজা থেকে যখন বেরি বা ওটার নাম বেরি ছিল, ওইখানে আছে এখনো। ভেরির উপরে ওঠার পর হচ্ছে আপনার সেমি একই অবস্থা, যে খনকার বাসায় যাওয়ার পর হচ্ছে খনকার একটা তাবিজ দিলে, এত বড়, অনেক বড় সাইজের পরিমাণ। হচ্ছে তাবিজটা আমার আম্মু হাতে নিল, হাতে নিয়ে আস্তে আস্তে রওনা দিল, বললো যে আবার কালকে সকালে আমাকে বুঝে দিও তাবিজটা। আচ্ছা, আমার আম্মু
আমার আম্মু গেল, আমার আম্মু যখন বাসা থেকে বাইরে কিছু দূর হাঁটছে, আবার সেই গাছ গোড়া সব লন্ড বন্ড করে দিচ্ছে, সব করে দিচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। আমাদের সামনে কিছু হচ্ছে না, পিছনে সবকিছু লন্ড বন্ড করে দিচ্ছে। আচ্ছা, আমার আম্মু বাসা থেকে বলে রাখি, বেরি থেকে নামার সময়, দরজা দিয়ে নামার সময় একটু সামনে গেলে একটা তাল গাছ, একটা তুলা গাছ, আর হচ্ছে একটা আম গাছ, দুইটা গাছ আছে। এখন দুইটা গাছ আছে, এই দুইটা গাছের সামনে দিয়ে আমার আম্মুরা যাচ্ছে, গাছে তো ওভারটেক করবে, দেখে যে একটা লোক বিশাল আকারের তথ্য, একটা পা তুলা গাছে আর একটা পা আম গাছে, দুই পাশে দাঁড়ায় রয়েছে। আমি দাঁড়ায় রয়েছে, এখন আমার আম্মু বললাম না ভাই, রাসেল ভাই বিশ্বাস করেন কেন জানি না, আমার আম্মু অনেক অনেক ভয় টোটালি পায় না, উনি খুব অত্যন্ত সাহসী একজন মহিলা। আমি আমার আম্মুকে অনেক রেসপেক্ট করি, আমার আম্মু অনেক সাহসী লোক। যাই হোক, তারপর হচ্ছে আমার আম্মু অনেক কিছু দেখছে, আমার আম্মু অনেক ঘটনা আছে, তারপর বলতেছি। দেন হচ্ছে দুইটা জিনিস, দুই দিকে একটা দৈত্যের মতো আকারে দুই ঠ্যাং দিয়ে, মানে ধ্বজার মাঝখানে এই পাশে এক ঠ্যাং, ওই পাশে এক ঠ্যাং দাঁড়ায় রয়েছে। এখন বলতেছে যে আমার নিচ দিয়ে যা, তোরা দুজনে যাবে, আমার নিচ দিয়ে যাবে। আমার আম্মু জানে এইসব ব্যাপারে, ভূত ব্যাপারে হচ্ছে, মানে এসব সম্বন্ধে আমার আম্মুর আইডিয়া খুব ভালো ছিল। আমার আম্মু হচ্ছে একটু চঞ্চল টাইপের ছিল, খুব মানে কথাবার্তা ছিল, ভয় পাইতো না। আমার আম্মু কোনো আমরা নিচ দিয়ে যাবো না। আমার আম্মু কি করলো হচ্ছে, আপনার ওই যে খনকারের ওই তাবিজটা দিছিল না, কোনো বিপদ হলে এটা সামনে রাখলে সব মানে ভূত জিন ভয় চলে যাবে। দেখা হচ্ছে আমার আম্মু কি করলো, বুদ্ধি খাটে হচ্ছে ওই তাবিজটা ডাইনাতে নিয়ে হচ্ছে সামনে এভাবে ধরছে। হ্যাঁ, সে ওখান থেকে লাফ দিয়ে আসে নিচে পড়ে গেছে। নিচে পড়ে বিশাল আকার এক মহিষ, বিশাল আকার মহিষ, তার চোখগুলো অনেক বড় বড়, মানে নর্মাল আকৃতির চেয়ে বড় বড়, লাল টকটকে। দেখা হচ্ছে আমার আম্মু ভয় পায় না। আমার আম্মুর যে খালা আছে, আমার খালা আছে, উনি খুব পছন্দ আকারে ভয় পাইছেন। দেখা হচ্ছে উনি ভয় পাইলেও হচ্ছে আমার আম্মু থাকার কারণে সাহস পাইছেন। আমার লাইট ছিল, যাও কোনো সমস্যা নেই। ওই গাছ থেকে পোস্টটা নামে আমার আম্মুদের কোনো ক্ষতি না করে, যে পুকুরের পাড়ে যেরকম হচ্ছে বেত গাছ আছে অনেক প্রচুর পরিমাণ, সব বেত গাছ সবগুলা মানে তুলে ফেলছে, উগলে ফেলে সবগুলো ফেলে ভ্যানিশ হয়ে গেছে। দেন হচ্ছে আমার আম্মু বাসায় গেছে। সকালবেলা আমার নানা পুকুর পাড়ে এসে দেখে যে ওনার যতগুলো বেত গাছ আছে সব উগলে ফেলছে, সে বেত গাছ নেই। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন আমার আম্মু বাসায় গেছিলেন, বাসায় যাওয়ার পরে ওই তাবিজটা আমার মামির বা হাতে বেঁধে দিতে বলছে। বেঁধে দেওয়ার পরে হচ্ছে 1 ঘন্টা পরে ওনার পুত্র সন্তান হয়, কিন্তু পুত্র সন্তানটা হচ্ছে মৃত। যার সাথে ঘটনা করছে ভাই রাসেল ভাইয়া, আমার মামিটা পৃথিবীতে নাই, একটা পুত্র সন্তানের জন্য হাহাকার করে পৃথিবী থেকে চলে গেছেন। ওনার মাগফিরাত কামনা করছি। হচ্ছে আমার দাদু, আমার নানু সকালে যে বেত গাছের এই অবস্থা দেখে হচ্ছে আমার আম্মুকে জিজ্ঞাসা করলো যে কালকে রাতে কি হয়েছিল। আমার আম্মু সবগুলো বলছিল যে এই পুকুর পাড়টা এমনি খারাপ। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা।